তাহলে আজকে হচ্ছে আমাদের পড়া সহজ। মোগল আমল অল্প পড়া, সো প্যারা নাই, চিল। তো বাংলাদেশ বিষয়াবলীর 3 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি ডক্টর সিদ্ধার্থ, ইনস্ট্রাক্টর P2A। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে আমাদের মানে বাংলায় স্বাধীন সুলতানি আমল পর্যন্ত। হ্যাঁ, আমরা দেখেছিলাম কিভাবে শেরশাহর কাছে হচ্ছে বাংলার যে স্বাধীন সুলতানি আমল এটার পতন হয়েছিল ওর কাছে গিয়ে আলটিমেটলি। আমরা এখানে পড়ছিলাম দিল্লি সালতানাতের কথা, যেটা 1526 থেকে চলছে, 1526 পর্যন্ত চলছে, 1206 থেকে। আমাদের বিভিন্ন দাস বংশ, খলজি, তুঘলক, সৈয়দ, লোদি বংশের একটা উজ্জ্বল একটা টাইমলাইন 320 বছরের। তবে এখানের মধ্যে আমরা সব বংশ পড়ি নাই, যেগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আমাদের বোর্ড বইয়ে আছে যেগুলো, ওগুলো আমরা ফলো করেছি। সো জাস্ট রিক্যাপ করার জন্য দিল্লি সালতানাত এটা এখানে দিয়েছিলাম। তো আমাদের তো মনে আছে যে এই যে ভারতবর্ষে আমাদের যে মুসলিম শাসনের সূচনা, এটার তো মূলত হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধে যে মোহাম্মদ ঘুরিজি জিতলো, জিতার পর হচ্ছে কুতুবুদ্দিন আইবেক স্থায়ী মুসলিম শাসনের গোড়াপত্তন করলো। ওখান থেকে মূলত হচ্ছে এই যাত্রাটা শুরু। এখন এই যে তরাইনের যুদ্ধে যে দিল্লি সালতানাতের জন্ম হলো, আমরা দেখব সামনে যে আরেকটা যুদ্ধে এই সালতানাত হয়ে যাবে পতিত, এদের হয়ে যাবে পরাজয়। তরাইনের যুদ্ধক্ষেত্রে যার জন্ম, পানিপথের যুদ্ধক্ষেত্রে তার শেষ। এই যে কুতুবুদ্দিন আইবেক, উনি যে হচ্ছে দাসবংশ প্রতিষ্ঠা করলো এবং পর্যায়ক্রমে এই যে দিল্লি সালতানাত, তারা একদম লোদি বংশ পর্যন্ত চললো। আমরা ফাইনালি দেখবো আরেকটা যুদ্ধের মাধ্যমে তাদের শাসনটা অন্যদের হস্তগত চলে যাবে। মানে দিল্লি দিল্লির জায়গায় থাকবে, বাট শাসকটা বড় অংশ চেঞ্জ হয়ে যাবে। এবং যাদের হাতে এটার পরিবর্তন হবে তারা হচ্ছে আজকের মূল পাঠ্যবস্তু, মোগল, মোগলরা। তাহলে এই সেই পানিপথ, যমুনা নদীর তীরে যেখানে মোগল সূর্যোদয় হয়েছিল। তাহলে পানিপথের যুদ্ধে মূলত এই লোদি বংশর হাত থেকে ক্ষমতাটা চলে যায় মোগলদের হাতে, এবং দিল্লি সালতানাতের হচ্ছে আলটিমেটলি পতন ঘটে। তো এই পানিপথে অনেকগুলো বিখ্যাত যুদ্ধ হয়েছে। আমরা শুরুতে যুদ্ধগুলো একটু দেখে আসি, এবং এই যুদ্ধগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। সরি, প্রথমে হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ, সালটা মনে রাখতে হবে 1526। এবং পানিপথ কিন্তু হচ্ছে মানে দিল্লির কাছাকাছি যমুনা নদীর তীরে, বিশাল একটা বড় অঞ্চল, এবং এটার পাশ দিয়ে নদী বয়ে গেছে। স্পেস, মানে চিন্তা করেন যে একটা বড় স্পেস, পাশ দিয়ে নদী বয়ে গেছে, যে কোনো ধরনের খাবার দাবার সরঞ্জাম আনা সম্ভব, বড় স্পেসের কারণে যুদ্ধ করা সম্ভব, এবং পানির সাপ্লাইও নিরবচ্ছিন্ন। সো এটা হচ্ছে আইডিয়াল প্লেস যুদ্ধের জন্য। এবং এই জায়গাটাতে হচ্ছে অনেকগুলো যুদ্ধ হয়েছে, এই কারণে জায়গাটার সিগনিফিকেন্স তখন থেকেই ছিল। তো পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে মোগল সম্রাট বাবর এবং দিল্লি সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে। এবং এই যুদ্ধেই সম্রাট বাবর জয়লাভের মাধ্যমে মোগল সাম্রাজ্যের সূচনা ঘটে, মোগল সাম্রাজ্যের সূচনা। তাহলে লোদি বংশের শেষ ইব্রাহিম লোদি, সে হচ্ছে বাবরের কাছে পরাজিত হয়, এবং পরাজয়ের ফলে মোগলরা দিল্লির মসনদে বসে। এই যুদ্ধে বাবর প্রথম ভারতে কামানের ব্যবহার করে। তাহলে পরীক্ষায় আসতে পারে যে ভারতে প্রথম কামানের ব্যবহার হয় কোন যুদ্ধে? উত্তর হবে পানিপথের প্রথম যুদ্ধে। কত সালে হয়েছিল? 1526 সালে হয়েছিল। এটা কোন নদীর তীরে? এটা যমুনা নদীর তীরে। তাহলে বাবর ভার্সেস লোদি, এটা হচ্ছে আমার পানিপথের প্রথম যুদ্ধ। এবার পানিপথের আরো বিখ্যাত দুটো যুদ্ধ হয়েছে, টোটাল 3টা যুদ্ধ হয়েছে। দ্বিতীয় যুদ্ধ ছিল মোগল সম্রাট আকবরের সেনাপতি বৈরাম খাঁর সঙ্গে, মূলত আকবরের সাথেই আফগান সেনাপতি হেমচন্দ্র বিক্রমাদিত্য হিমুর সঙ্গে। এই যুদ্ধে বৈরাম খাঁ জয়লাভ করে। এটা হয়েছিল 1556 সালে। সালটা গুরুত্বপূর্ণ আসতে পারে যে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? 1526। দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? 1556। কার সাথে কার হয়েছে? আকবর বা বৈরাম খাঁ ভার্সেস হিমু, এদের হচ্ছে যুদ্ধ হয়েছে 1556 সালে। এরপর আরেকটা যুদ্ধ, এটা হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। সাল হচ্ছে 1761 সালে। এটা হয়েছে দুররানি সাম্রাজ্য
এবং ভারতের মারাঠা সাম্রাজ্যের মধ্যে। হ্যাঁ, আফগান সম্রাট আহমেদ শাহ আবদালি, এটা হচ্ছে দুরানি সাম্রাজ্যের সম্রাট। এবং ভারতের হচ্ছে যারা মারাঠা মারাঠা সাম্রাজ্য, এদের মধ্যে হয়েছিল এখানটি। তাহলে আমার পানিপথের হচ্ছে তিনটা যুদ্ধ হলো, একটা 1526, একটা 1556, একটা হচ্ছে 1761। তার মধ্যে মোগলদের সঙ্গে রিলেটেড দুইটা, 1526 সালে সরাসরি লোদিকে হারাই বাবর প্রতিষ্ঠা করলো মোগল সাম্রাজ্য। আর পানিপথের দ্বিতীয় যুদ্ধে 1556 সালে আকবর এর সেনাপতি বৈরাম খাঁ সে পরাজিত করলো আফগান বিক্রমাদিত্য হিমুকে। এরপর হচ্ছে তৃতীয় যুদ্ধ 1761-তে। তাহলে মোগল সাম্রাজ্য 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় যমুনা নদীর তীরে। তাহলে প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের সম্রাট বাবর, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। পরীক্ষায় যদি আসে যে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, উত্তর হবে সম্রাট বাবর। তো মোগল সাম্রাজ্যের মধ্যে হচ্ছে অনেকে আসছে ক্ষমতায়। তো ওদের যদি হচ্ছে আমরা একটু জাস্ট বংশ তালিকাটা দেখি, যে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তারপর হচ্ছে হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, আর দ্বিতীয় বাহাদুর শাহ, উনি সর্বশেষ মোগল সম্রাট। তো এটা সিরিয়ালটা মনে রাখার জন্য একটা ছন্দ আছে, বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে। বাবার মানে হচ্ছে বাবর, হইল মানে হচ্ছে হুমায়ুন, একবার মানে হচ্ছে আকবর, জ্বর হচ্ছে জাহাঙ্গীর, সারিল শাহজাহান, ঔষধে হচ্ছে আওরঙ্গজেব। বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে। এটা মুখস্থ করতে হবে না, জাস্ট জানার জন্য সিরিয়ালটা। তাহলে প্রথমে আমরা আমাদের ফাউন্ডার বাবর সম্বন্ধে একটু করে জানি। বাবরের শাসনকাল, তাহলে 1526 সালে তার যাত্রা শুরু, সে এটা জয় করছে। তাহলে বাবরের জন্ম হচ্ছে উজবেকিস্তান, উজবেকিস্তানের ফারগানাই তার জন্ম। বাবর হচ্ছে একটা ফার্সি শব্দ যার অর্থ বাঘ, কেউ কেউ বলে এটা তুর্কি শব্দ যার অর্থ হচ্ছে সিংহ। তাহলে বাঘ বা সিংহ মানে একদম, সে তো বীর, তার সাথে নামের সাথে প্রপারলি যাই। তাহলে উনি মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন। উনি প্রথম সম্রাট যিনি আত্মজীবনী রচনা করেন, অটোবায়োগ্রাফি। উনি চিন্তা করলেন যে আমি এত বড় কাজ করেছি, আমার অটোবায়োগ্রাফি রাখা দরকার। ওনার যে অটোবায়োগ্রাফি আত্মজীবনী, এটার নাম হচ্ছে তুজুকি বাবর বা বাবর নামা, যেটা উনি লিখেছিলেন তুর্কি ভাষায়। তাহলে প্রশ্ন আসতে পারে যে তুজুকি বাবর এটা কার আত্মজীবনী, অথবা বাবর যে আত্মজীবনী লিখেছে এটার নাম কি, তুজুকি বাবর, এটা কোন ভাষায়? এটা তুর্কি ভাষায়। উনি কি প্রতিষ্ঠা করেছেন? তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন। এর সমাধি হচ্ছে বাগি বাবর, এটা আফগানিস্তানের কাবুলে অবস্থিত। বাগি বাবর, বাগ মানে তো জানি বাগান। তো বাবরের পর ক্ষমতায় আসে হচ্ছে তার ছেলে হুমায়ুন, বাবার হয়ে একবার জ্বর। তো এই যে দিল্লির মসনদে তারা বসলো, পুরো ভারত কিন্তু তাদের হস্তগত হয় নাই, বাংলা কিন্তু তারা এখনো দখল করতে পারে নাই। তবে বাংলার সৌন্দর্য যার পরাণই তাদের কাছে মানে মুগ্ধ করত মুঘলদের, এবং তারা ইচ্ছা পোষণ করতো যে বাংলাটা যদি আমাদের আন্ডারে আসতো। তো প্রথম যে মুঘল সম্রাট বাংলায় আগমন করতে চাইছে, অর্থাৎ তার ইচ্ছা পোষণ করছে যে আমি বাংলাটা আমার হস্তগত করতে চাই, হ্যাঁ, এটা যে ইচ্ছা পোষণ করছিল তার নাম হচ্ছে সম্রাট হুমায়ুন। উনি বাংলা আগমন করতে চাওয়া মুঘল সম্রাট। উনি বাংলার নামকরণ করেন হচ্ছে জান্নাতাবাদ। তো বাংলা কেন তাদের হাতে নাই? আমরা যদি স্বাধীন সুলতানি আমলের কথা মনে করি, যে স্বাধীন সুলতানি আমল তাদের কাছ থেকে বাংলাটা কার হাতে গেছে? বাংলাটা হাতে গেছিল কিন্তু হচ্ছে আমাদের শের শাহর হাতে। হ্যাঁ, তো শের শাহ কিন্তু আরেক সম্রাট। তো শের শাহর দখলে হচ্ছে বাংলা, হুমায়ুনরা পারে না এখনো দখল করতে, মুঘলরা। তো প্রথম ও চাইছে যে বাংলায় আগমন করতে। কেন চাইছে? কারণ বাংলার কথা ভাই চারদিকে শুনতেছে, এত সুন্দর, এত জৌলুসপূর্ণ, যেমন প্রাকৃতিক সম্পদ তেমনি হচ্ছে গিয়ে সৌন্দর্য। তো সবকিছু মিলাই বাংলাকে হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ না, সম্রাট হুমায়ুন নাম দিল হচ্ছে জান্নাতাবাদ। হ্যাঁ, তাহলে পরীক্ষায় আসতে পারে যে প্রথম বাংলায় আগমন করতে চাওয়া মুঘল সম্রাটকে, এটা সম্রাট হুমায়ুন। আর উনি বাংলার নামকরণ কি করেন? করেন হচ্ছে জান্নাতাবাদ। তো এই সম্রাট হুমায়ুন উনি বাংলায় যাওয়ার চিন্তা পোষণ করছিল। তবে যেটা একটু গ্যাঞ্জাম হয়ে গেছে, বাংলায় যে তখন বসে থাকা শেরশাহ, সে আবার চেষ্টা করতেছিল হচ্ছে কিভাবে দিল্লি দখল করা যায়। মানে যে দিল্লিতে বসে আছে সে বাংলার কথা চিন্তা করতেছে, যে বাংলায় বসে আছে সে দিল্লির কথা চিন্তা করতেছে।
এখন দুর্ভাগ্যজনকভাবে সম্রাট হুমায়ুন শেরশার কাছে ক্ষমতা হারান। এই যে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হলো, মাঝখান দিয়ে কিন্তু 15 বছর মুঘলদের হাতে আবার দিল্লি ছিল না সম্রাট হুমায়ুনের টাইমে। এটা দখল করে ফেলছে শেরশাহ 1540 সালে। তবে উনি হচ্ছে আবার পুনরায় ক্ষমতা গ্রহণ করেছিলেন 1555-তে। 15 বছর পরে আবারও সে পুনর্দখল করে নেয় শেরশাহকে পরাজিত করে। তো দুর্ভাগ্যজনক ভাবে হচ্ছে উনি উনার একটা দুর্গ ছিল দিনপানা, সেটার পাঠাগারে সিঁড়ি থেকে পরে উনি মারা যান 1556 সালে। তো হুমায়ুনের ডাকনাম ছিল কিন্তু হচ্ছে নাসির উদ্দিন। তাহলে উনি হচ্ছে খায়েশ পোষণ করছে যে উনি বাংলায় আসতে চান, নাম দিছে জান্নাতাবাদ। তবে মাঝখান দিয়ে আবার 15 বছরের জন্য শেরশাহর কাছে ক্ষমতা হারাইছে। তাহলে শেরশাহ যে ক্ষমতা পাইছে এবং সে পেয়ে কি করছে আমরা চলো একটু হচ্ছে জানি। তাহলে শেরশাহ এই 15 বছরে প্রতিষ্ঠা করেছিল হচ্ছে সুর শাসন, সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাংলায় আফগান শাসন প্রতিষ্ঠা করেছিল, সে কিন্তু আফগানিস্তান থেকে আসছে শেরশাহ। ওখান থেকে এসে সে প্রথম বাংলাটা দখল করছে। এরপর সম্রাট হুমায়ুনকে চৌসার এবং কনৌজের যুদ্ধে পরাজিত করে সে হচ্ছে দখল করলো হচ্ছে দিল্লি। তো প্রতিষ্ঠা করলো সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তবে সে দখল করলেও অনেকগুলো কিন্তু সিগনিফিক্যান্ট কাজ করছে, এই কারণে ইতিহাসে সে আজও স্মরণীয়। শেরশাহ, যার ভালো নাম হচ্ছে শের খান সুর, উনি দাম নামক মুদ্রার প্রচলন করেন। দাম, রুপি, রুপি নামক মুদ্রার প্রবর্তনের কৃতিত্ব তার। উনি ঘোড়ার ডাক ব্যবস্থা চালু করেন, অর্থাৎ চিঠিপত্র নেয়ার জন্য ঘোড়ার প্রচলন উনি এটা শুরু করছিলেন। উনার বিখ্যাত কীর্তি হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা সড়কি আজম, যেটা নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত ছিল। বুঝছেন কত বড় ডিস্টেন্স, বিশাল রোড নির্মাণ করছে। তাহলে প্রত্যেকটা লাইন এখানে গুরুত্বপূর্ণ। তাহলে দাম, রুপি, ঘোড়ার ডাক, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এগুলো সবই শেরশাহর কীর্তি। উনি ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্কার করেন, যে ট্যাক্স আদায় ভূমি থেকে, এটা সংস্কার উনি করেছিলেন। উনি কবুলিয়াত এবং পাট্টা প্রথার প্রবর্তন করেন। কবুলিয়ত এবং পাট্টা প্রথা কি সামনে আসতেছি। উনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আফগান দুর্গ নির্মাণ করেন। তাহলে আমাদের এই শেরশাহ সাহেব দাম, রুপি, ঘোড়ার ডাক, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা সড়কি আজম, ভূমি রাজস্ব ব্যবস্থা সংস্কার, কবুলিয়ত, পাট্টা প্রথা, এগুলো প্রবর্তন করছেন, আফগান দুর্গ নির্মাণ করছেন। তাহলে পাট্টা এবং কবুলিয়ত প্রথার জিনিসটা কি? এটা হচ্ছে গিয়ে একটা চুক্তিপত্র। কবুলিয়ত মানে হচ্ছে গিয়ে যে উনি ভূমি জরিপের ব্যবস্থা করছিলেন, রাজস্ব নির্ধারণ করেন এবং ফিক্স করে দিচ্ছে যে 1/3 রাজস্ব আপনারা দিবেন। যে ফসলটা উৎপাদন করবে কৃষকরা, তার 1/3 হচ্ছে গিয়ে ট্যাক্স, এটা দিয়ে দিতে হবে ওদেরকে। এবং এই যে ট্যাক্সটা নিচ্ছে, এটার জন্য তারা একটা রিটেন ডকুমেন্ট, লিখিত চুক্তিপত্র কৃষকদের কাছ থেকে উনি আদায় করতেন। এটাকে বলা হচ্ছে কবুলিয়ত প্রথা। এবং কৃষকরা যে দিচ্ছে শেরশাহকে, এর বিনিময়ে আবার শেরশাহ সিস্টেম করছে হচ্ছে ঠিক আছে, তুমি যেহেতু আমাকে দিচ্ছ, তোমাকে আমি ব্যাক রিসিপ্ট দিব, প্রাপ্তিপত্র দিব। এটাকে বলা হতো পাট্টা। সো এটা ডেফিনেশন মুখস্থ করা লাগবে না, জাস্ট বুঝার জন্য মেনশন করে দিছি। এখানে মনে রাখতে হবে হচ্ছে পাট্টা এবং কবুলিয়ত প্রথা, এটা হচ্ছে শেরশাহ চালু করেন। তাহলে এটা একটা রিটার্ন ডকুমেন্ট, এটা হচ্ছে কবুলিয়ত প্রথা, যে তুমি আমাকে 1/3 ট্যাক্স দিচ্ছ এবং আমি তোমাকে ট্যাক্স রিসিভ করে রিসিভ দিলাম, এটা হচ্ছে আমার পাট্টা। তাহলে এই গেল আমার শেরশাহ। তাহলে 15 বছর সে শাসন করছে, 1540 থেকে 1555। এবার আমরা দেখবো হচ্ছে আমাদের মুঘল আমলের অন্যতম সেরা মানুষকে, তার নাম হচ্ছে সম্রাট আকবর। জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। উনি বাংলায় মুঘল শাসন শুরু করেন। কিভাবে করছে কাহিনীটা আমরা জানবো। তাহলে আমাদের মনে আছে যে আকবর, সে কিন্তু সরাসরি পায় নাই, তার হাত থেকে কিন্তু চলে গেছিল ক্ষমতা, তাই না? আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আমি কমেন্ট বক্স অন করছি, বলো তো কথা শোনা যাচ্ছে না ক্লিয়ারলি? আমি একটু চট্টগ্রাম আসছি তো, আমার নেট একটু ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে। চাবল করার তো কথা না, চাবল করার কথা না, ঝামেলা হতে পারে কিঞ্চিত। হ্যাঁ, রিক্যাপ দিব, রিক্যাপ দিব। আচ্ছা, আমরা কথা না বলি আর। হ্যাঁ, আমি কথা বলছি না এই কারণে, নোট স্টকিং। না না, আমি খাচ্ছি না, খাচ্ছি না। আমি তোমাদের সাউন্ড যদি ক্লিয়ারলি শুনো, এটা আমি এনশিওর করতেছি। সমস্যা নেই, আমি কিছুক্ষণ পর আবার বাক্স ফিরিয়ে দিব, আমি রিক্যাপ করবো, প্রশ্নে প্যারা নাই। ও, 15 বছর লুকাই ছিল বলতে সে, হ্যাঁ,
লুকাই ছিল। এখন রাজাদের তো লুকাই থাকার জায়গা থাকে, বাট আবার হচ্ছে রিগেইন করছে আর কি ক্ষমতা। তো যেটা বলছিলাম যে মানে শেরশাহ তার হচ্ছে যখন একদম মানে শেষের দিকে তার পতন হয়ে গেছে, বাট শেরশাহর টিমে ছিল বিক্রমাদিত্য হিমু। সে কিন্তু প্রচন্ড বীর। হ্যাঁ, তো সে হচ্ছে এত সহজে ক্ষমতা দিতে চায় নাই। এই কারণে মূলত হচ্ছে আকবরের সঙ্গে তার লড়াই হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধে। এবং আকবর কিন্তু তখন ছোটই ছিল। তো আকবরের হয়ে আকবরের সেনাপতি বৈরাম খাঁ মূলত হচ্ছে যুদ্ধ করছিল। হ্যাঁ, তো 1556 সালে আকবর হচ্ছে গিয়ে কি করলো, সে দখল করলো ক্ষমতা। তো 49 বছর সে, হ্যাঁ হুমায়ুন শেষ, হুমায়ুন শেষ, এখন হচ্ছে আকবর শুরু। আকবর শুরু। আচ্ছা, তোমাদের হচ্ছে আমি কমেন্ট বক্সটা অন রাখতেছি যাতে আমি ট্র্যাক করতে পারি। হ্যাঁ, সো ইয়ে করবা না, অযাচিত কিন্তু কমেন্ট করবা না, যাতে আমাকে আবার বাক স্বাধীনতা কেড়ে নিতে হয়, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে আকবর কিন্তু যখন মানে হুমায়ুন আবার ক্ষমতা দখল করছে, কিন্তু যেটা ঝামেলা হইছে, যখন হুমায়ুন হঠাৎ করে মরে গেল, আকবর কিন্তু একদম ছোট। তো আফগান বিক্রমাদিত্য হিমু সে কিন্তু প্রচন্ড পরাক্রমশালী ছিল। সে সহজে হচ্ছে গিয়ে আকবরকে ক্ষমতা বসতে দেয় নাই। এটা নিয়েই মূলত হচ্ছে গিয়ে ঝামেলা হয়েছে এই পানিপথের দ্বিতীয় যুদ্ধ। যেহেতু আকবরকে দিচ্ছে না, এখন আকবর আবার ছোট, তার হয়ে তার সেনাপতি বৈরাম খাঁ হচ্ছে গিয়ে যুদ্ধ করলো পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এবং 49 বছর হচ্ছে গিয়ে তারা মোট সময় ধরে এটা চলছে তাদের। আচ্ছা, হাত নামাও। হ্যাঁ, তবে তার একটা বড় সাকসেস যেটা, সে 1576 সালে হচ্ছে গিয়ে সে বাংলা বিজয় করছে। তো তার প্রধানমন্ত্রী হচ্ছে আবুল ফজল, অর্থমন্ত্রীর নাম ছিল টোডরমল, এবং তার সেনাপতি ছিল হচ্ছে মানসিংহ। ফুল স্ক্রিন দেয়া আছে, তুমি করে নাও ফুল স্ক্রিন। হ্যাঁ, আমার দিক থেকে ফুল স্ক্রিন দেয়া আছে। আকবরের সময় মোগল সাম্রাজ্য সর্বোচ্চ বিস্তার লাভ করে, একদম বড় শাসনকর্তা ছিল। তো সে কি করলো, সে হচ্ছে গিয়ে 15টা সুবা বা প্রদেশে ভাগ করছে পুরো তার যে সাম্রাজ্যটাকে, 15টা ভাগে, 15টা সুবা বা প্রদেশে। এবং উনি হচ্ছে দিনে ইলাহি নামক একটা নতুন ধর্ম প্রবর্তন করেন। অনুসারী ছিল 18 থেকে 19 জন। অমুল উসমানদের উপর উনি জিজিয়া কর এবং তীর্থকর রহিত করেন। তো জিজিয়া কর এবং তীর্থকর এই জিনিসগুলো ছিল হচ্ছে গিয়ে মানে তখনকার যুগে প্রচলিত। এটা মানে হচ্ছে যে অমুসলিমরা তাদেরকে হচ্ছে কর দিবে প্রোটেকশনের জন্য, মানে তোমাকে আমরা প্রোটেক্ট করতেছি এ কারণে ট্যাক্স দিতে হবে। আবার তুমি যদি কোনো তীর্থস্থানে যেতে চাও, তোমার ধর্মের কোনো পবিত্র স্থানে, তাহলে ট্যাক্স দিতে হবে। এগুলো সে হচ্ছে উনি বন্ধ করে দিলেন। তাহলে উনি কি করলেন, উনি 15টা প্রদেশে বিভক্ত করলেন। আর হচ্ছে গিয়ে দিনে ইজে নামক একটা নতুন ধর্ম প্রবর্তন করলেন। হ্যাঁ, 18 19 জন ওমুসমানদের উপর হচ্ছে উনি জিজিয়া কর এবং তীর্থকরটা বন্ধ করে দিলেন, রহিত করলেন। উনি কিন্তু পহেলা বৈশাখ, যে বাংলা সন, অনেকে শশাঙ্কের কথা বলে, অনেক জায়গায় আকবরের কথা আছে, আমরা আকবরেরটা জানি এখানে যেহেতু বইয়ে এটা আছে। তাহলে পহেলা বৈশাখ বাংলা সন বর্ষপঞ্জি, এটা উনি চালু করলেন। হ্যাঁ, রাজস্ব আদায়ের সুবিধার্থে। তারপর হচ্ছে মনসবদারি, একটা পদমর্যাদা প্রথা উনি চালু করেন, যেটাকে বলা হচ্ছে মনসবদারি। উনার প্রধানমন্ত্রী আবুল ফজল রচনা করেছিলেন আইনি আকবরী। এটা একটা ঐতিহাসিক গ্রন্থ, আমরা পড়ছিলাম আইনি আকবরীর কথা। এটার সঙ্গে আমরা আরেকটা পড়ছিলাম হচ্ছে তবকাত-ই নাসিরি। কারো কি মনে আছে তবকাত-ই নাসিরি এটা কে লিখছিল? তবকাত-ই নাসিরি হচ্ছে মিনহাজের রচনা। গুড। উনি বুলন্দ দরওয়াজা এবং স্বর্ণ মন্দির নির্মাণ করেন। এগুলো বড় বড় স্থাপত্য কীর্তি। বুলন্দ দরওয়াজা মানে বিশাল দরজা। স্বর্ণ মন্দির যেটা, এটা হচ্ছে অমৃতসর স্বর্ণ মন্দির। যদিও এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতামত আছে। কেউ বলেন হচ্ছে উনি এমনি ঘুরতে গেছিল, উনার ডিরেক্ট অবদান ছিল না। কেউ কেউ বলেন অবদান ছিল। বাট আমরা এটা মাথায় রাখবো যে স্বর্ণ মন্দির উনি নির্মাণ করছেন বা সহায়তা করছেন। আকবরের ছিল নবরত্ন সভা, 9টা রত্ন, বেশ বেশ মানুষজনকে, বিখ্যাত কবি, সাহিত্যিক, সায়েন্টিস্ট, এরকম নবরত্ন তার সভা ছিল। ওখানে তানসেন ছিল, যিনি বুলবুল হিন্দ নামে পরিচিত, এবং লেজেন্ডারি গায়ক ছিলেন ছিলেন বীরবল। বীরবল ছিল কৌতুক অভিনেতা। আমরা টোডরমলের কথা পড়ে আসছিলাম, ওনার অর্থমন্ত্রী।
এই টোডরমলের হাত ধরে কিন্তু সরকারি কাজে ফার্সি ভাষা চালু হয়। এটা চালু করেছিলেন টোডরমল। তো উনি তাহলে কি কি করলেন? উনি হচ্ছে গিয়ে 15টা সুবাবা প্রদেশে বিভক্ত করলেন, দ্বীন-ই ইলাহি নামক ধর্ম প্রবর্তন করেন, জিজিয়া কর তীর্থকর রহিত করেন, পহেলা বৈশাখ, বাংলা সন, বর্ষপঞ্জি এগুলো চালু করেন, মনসবদারি প্রথা চালু করেন, আইনি আকবরী রচনা করেন, বুলন্দ দরওয়াজা এবং স্বর্ণ মন্দির নির্মাণ করেন। উনার যে নবরত্ন সভা, সেটার অন্যতম রত্ন ছিল তানসেন এবং বীরবল। বীরবল ছিল কৌতুককার, আর তানসেন ছিল হচ্ছে গিয়ে সে বুলবুলিহীন বড় গায়ক। মৌরি কথা বুঝছো না? আমার মনে হয় যে তোমার ওখান থেকে হচ্ছে নেটের ঝামেলা হচ্ছে, তুমি একটু লিভ নিয়ে আবার জয়েন করো। আচ্ছা ঠিক আছে, আমি মেসেজ অফ করছি যেহেতু অযথা কমেন্ট বেশি হয়ে যাচ্ছে। তোমরা যদি হচ্ছে এরকম নেট কানেকশনে ঝামেলা হয় তাহলে সেক্ষেত্রে হাত তুলবা আগের মতো, ঠিক আছে? ওকে, আমি অফ করে দিলাম। তাহলে আমার সরকারি কাজে ফার্সি ভাষা চালু করলো হচ্ছে টোডরমল, আর তানসেন আর বীরবল হচ্ছে নবরত্ন সভার অন্যতম রত্ন। এখন যেটা ব্যাপার, যে বাংলায় মোগল শাসন, এটা কিভাবে সে আনলো? তাহলে বাংলায় মূলত হচ্ছে উনি মোগল শাসন আনেন রাজমহলের যুদ্ধে আফগান শাসক দাউদ খান কররানীকে পরাজিত করে 1576 সালে। সালটা মনে রাখবো। যুদ্ধটা কি? রাজমহলের যুদ্ধ। এটা বিহারের কাছাকাছি একটা অঞ্চল রাজমহল। ওই যুদ্ধে আফগান শাসক, এ হচ্ছে আবার ওই যে শের খান শেরশাহ তার বংশধর দাউদ খান কররানী, তাকে পরাজিত করে হচ্ছে বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা করে। তবে আকবর কিন্তু বাংলাটা পুরোপুরি অধিকার করতে পারে নাই 12 ভূঁইয়াদের কারণে। এই 12 ভূঁইয়ারা ছিল হচ্ছে বড় বড় জমিদার যারা মুঘলদের অধীনতা মেনে নেয় নাই। এরা হচ্ছে গিয়ে আকবরের সময় ভালোই প্রোটেস্ট করছে, এবং এদের কিছু স্বাধীন অঞ্চল ছিল। তো এদের কারণে পুরোপুরি বাংলাটা সে অধিকার করতে পারে নাই। তবে সে হচ্ছে যেটা করে গেছে, সে অ্যাটলিস্ট সূচনা করছে শাসনের। তো যেহেতু সে 15টা ভাগে ভাগ করছে পুরো সাম্রাজ্যকে, প্রত্যেকটা ভাগ সুবা নামে পরিচিত ছিল, এবং বাংলার পরিচিত ছিল হচ্ছে মূলত সুবে বাংলা নামে। আকবর 1605 সালে মারা যায়, তার সমাধি হচ্ছে ভারতের আগ্রার সেকান্দ্রাতে তার সমাধি অবস্থিত। তাহলে আইনি আকবরী, এটা আবুল ফজলের রচনা। আকবরের আমলে গায়ক ছিল তানসেন, বুলবুলি হেন তার নাম, উপাধি এটা। কৌতুককার ছিল বীরবল। ফতেপুর সিক্রির বুলন্দ দরওয়াজা, হ্যাঁ, এটা উনি নির্মাণ করছেন। দেখছেন কত বিশাল দরজা। অমৃতসর স্বর্ণ মন্দির আকবরের আমলে নির্মিত হয়, এবং উনার সমাধি হচ্ছে সেকেন্দ্রা আগ্রা, ভারতে। এবার একটু রিক্যাপ, প্রশ্নে প্রশ্নে রিক্যাপ, কারণ আমি পড়ার মাঝখানে অনেক রিক্যাপ করছি। তাহলে আমি কমেন্ট বক্স অন করতেছি, সবাই উত্তর করি। তাহলে প্রথম প্রশ্ন, পানিপথের কততম যুদ্ধে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়? পানিপথের প্রথম যুদ্ধে, প্রথম। যারা দ্বিতীয় লিখতেছো, হাই হাই, মনে নাই? প্রথম যুদ্ধ বাবর হারালো লোদিকে 1526 সালে। তাহলে পানিপথের, এটা কোন নদীর তীরে অবস্থিত পানিপথ? কোন নদীর তীরে? যমুনা। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছে? পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556। আর পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছে? তৃতীয়, 1761 সালে। তাহলে আমার সাল তিনটা হচ্ছে 1526, 1556, 1761, তিনটা সাল। হ্যাঁ, বাবরের যে আত্মজীবনী, ওটার নাম কি? বাবর নামা বা তুজুকি বাবর। প্রথম বাংলায় আগমন করতে চাওয়া মুঘল সম্রাটের নাম কি ছিল? যিনি চাইছেন প্রথম সম্রাট হুমায়ুন, বাংলার নামকরণ করেন জান্নাতাবাদ। শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে ক্ষমতা নিয়ে ফেলে কত সালে? 1540 সালে। 40 সালে ক্ষমতা নেয়। তাহলে উনি দাম, রুপি, ঘোড়ার ডাক, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এগুলো উনি চালু করছেন। উনি আফগান দুর্গ নির্মাণ করেছিলেন কোথায় শেরশাহ? আফগান দুর্গ ঢাকা কেন্দ্রীয় কারাগারে আফগান দুর্গ নির্মাণ করেন। উনি কবুলিয়ত এবং পাট্টা প্রথা উনি চালু করেছিলেন। উনি যে মুদ্রাগুলো প্রচলন করেছেন, মুদ্রার নাম কি কি ছিল? মুদ্রা, দাম, রুপি, এগুলো উনি প্রচলন করেছেন। আর বাংলায় মোগল শাসন কার হাত দিয়ে মূলত শুরু হয়? কে শুরু করেন? আকবর শুরু করেন। কত সালে শুরু হয় বাংলায়? 1576 সালে। ভেরি গুড। আচ্ছা, কবুলিয়ত পাট্টা প্রথার কথা একজন বলছো। আচ্ছা, এটা একদম সিম্পল, সিম্পলি চিন্তা করো। ধরো আমি গভর্নমেন্ট, তুমি সিটিজেন। গভর্নমেন্ট হচ্ছে কি করবে? ট্যাক্স নিবে সিটিজেন থেকে।
এবং দুইজনের মধ্যে হচ্ছে একটা চুক্তিপত্র স্বাক্ষর হইলো, এটা হচ্ছে কবুলিয়ত। আর এই যে তুমি ট্যাক্স দিলা, ট্যাক্সের যে রিসিপ্ট, এটা হচ্ছে পাট্টা। সে 1556 সালে ক্ষমতায় বসছে, কিন্তু এটা হচ্ছে গিয়ে 1576 সালে বাংলাটা তার দখলে আসছে। এগুলো হচ্ছে ওদের বিভিন্ন ইয়েতে সংরক্ষিত আছে তোমার জাদুঘরে। পুরো বাংলা আসতে পারে নাই কাদের কারণে? তারা হচ্ছে বারো ভূঁইয়াদের কারণে। এবার তোমরা আমাকে বলো যে আকবরের প্রধানমন্ত্রীর নাম কি ছিল? আকবরের প্রধানমন্ত্রীর নাম কি ছিল? না সেকেন্ডরা রাজমহল না, প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হচ্ছে আবুল ফজল। আর টোডরমল কোন মন্ত্রী ছিল? টোডরমল, টোডরমল ছিল অর্থমন্ত্রী। আকবরের সময় পুরো সাম্রাজ্যকে কতটা সুবাতে ভাগ করা হয়? সুবা বা প্রদেশে কয়টা ছিল? 15টা। তাহলে উনি বাংলা সন, বর্ষপঞ্জি, হ্যাঁ, মনসবদারি, এই প্রথাগুলো উনি চালু করছেন। পহেলা বৈশাখ, তারপর তানসেন বীরবল তার এখানে ছিল। হ্যাঁ, ওনার সময় হচ্ছে অমৃতসর স্বর্ণ মন্দির, তারপর হচ্ছে বুলন্দ দরওয়াজা, এগুলো নির্মাণ হয়েছে। ও মনসবদারি, এটা হচ্ছে ওদের একটা পদমর্যাদার সিস্টেম ছিল। মনসবদারি এটা প্রথা তখনকার আমলে। দিন ইলাহি, দিন ইলাহি হচ্ছে গিয়ে, হ্যাঁ, এটা একটা র্যাঙ্ক। আর দিন ইলাহি এটা ধর্ম, এটার মধ্যে যেটা মূলত ছিল ব্লেন্ড, সমস্ত ধর্মের সার বস্তুটা নিয়ে হচ্ছে গিয়ে উনি এটা করছিলেন। হ্যাঁ, বাংলা হচ্ছে এটাও সুবা নামে, মানে সুবে বাংলা, সুবে বাংলা নামে পরিচিত হয়। জিজিয়া কর, তীর্থকর আগে থেকে চালু ছিল, এটা উনি বন্ধ করছেন। তাহলে আমরা আকবর পর্যন্ত রিক্যাপ করলাম, তোমরাও ভালো পারলা। এবার হচ্ছে গিয়ে আমরা, না উনি ত্যাগ করে নাই, ত্যাগ করে নাই, উনি হচ্ছে গিয়ে একটু লিবারেল ছিল আর কি, এবং বেশ ভালো শাসকও ছিল। এগুলো হচ্ছে তোমার 9-10 বই আছে সুন্দর করে। আর এই যে কাহিনী বলছি, এগুলো আসলে অনেকগুলো জায়গা থেকে হচ্ছে বলা, যাতে তোমাদের বোঝার, মানে বুঝো আর কি সিকোয়েন্সটা। এবার আসবে হচ্ছে আমাদের সম্রাট জাহাঙ্গীর, তার ডাকনাম হচ্ছে সেলিম। এগুলো শাসনকাল, এগুলো লাগবে না মুখস্থ করা। তো এই যে জাহাঙ্গীর, তার নাম অনুসারে কিন্তু ঢাকার নামকরণ করা হয়েছিল জাহাঙ্গীরনগর। আমরা যে জাহাঙ্গীরনগর, ঢাকার পূর্ব নাম, পুরাতন নাম ঢাকার, এটা কিন্তু জাহাঙ্গীরের নামে। ইংরেজরা ভারতবর্ষে আগমন করে হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের আমলে। তো দুর্ভাগ্যজনকভাবে আমাদের ইংরেজরা যে বিজনেস করা শুরু করছে, ওদেরকে যে বাণিজ্য কুঠি, কুঠি মানে হচ্ছে এটা কেন্দ্র, জায়গা, বাণিজ্য কুঠি স্থাপনের নির্মাণের অনুমতি দিছে হচ্ছে গিয়ে জাহাঙ্গীর। তার প্রেরিত সুবাদার ইসলাম খাঁ 1610 সালে ঢাকাকে প্রথম রাজধানী করে। তার আমলে হচ্ছে ঢাকা প্রথম রাজধানী হয়। ইসলাম খান করছিলেন, এবং এই ইসলাম খানই কিন্তু ঢাকার নামকরণ করছে হচ্ছে জাহাঙ্গীরনগর। সামনে আমরা ইসলাম খাঁ সম্বন্ধে আরো ডিটেল পড়বো। তো উনি কিন্তু, যেটা এখানে মনে রাখতে হবে, বারো ভূঁইয়াদের পতন ঘটান। তাহলে আমাদের আকবর যে বারো ভূঁইয়াদের কারণে পুরো বাংলাটা অধিকার করতে পারেন নাই, সেই বারো ভূঁইয়াদের পতন ঘটান উনি, এবং 1612 সালে সমগ্র বাংলা মোগলদের শাসনে আনয়ন করেন। উনি আগ্রা একটা দুর্গ নির্মাণ করেছিলেন। তাহলে উনার আমলে সিগনিফিকেন্ট কি কাজ হয়েছে? উনি, উনার সময় ইংরেজরা ভারতবর্ষে আগমন করছে, বাণিজ্য কুঠি স্থাপনের উনি অনুমতি দিচ্ছেন। সুবাদার ইসলাম খাঁ 1610 সালে ঢাকাকে প্রথম রাজধানী করছে। ওনার আমলে বারো ভূঁইয়াদের পতন হয়েছে, এবং সমগ্র বাংলা মোগলদের শাসনে উনি আনয়ন করেন বারো ভূঁইয়াদের পতন ঘটানোর মাধ্যমে। উনি আবওয়াব কর চালু করেছিলেন। আবওয়াব কর মানে হচ্ছে গিয়ে এটা একটা অতিরিক্ত কর, হ্যাঁ, নির্ধারিত বা বৈধ করের অতিরিক্ত কর বা খাজনা, এটা হচ্ছে আবওয়াব কর। সৃজয় চাকমা, তোমার হচ্ছে হাত নামাও, হ্যাঁ, তোমরা মানে অনাকাঙ্ক্ষিত ভাবে যদি হাত তোলো তাহলে অনেকের স্ক্রিন ছোট হয়ে যায়, হ্যাঁ। সো আমরা একটু সতর্ক থাকবো এটাতে। তো উনি হচ্ছে কি কি করেন, বারো ভূঁইয়াদের দমন করেন, এবং ঢাকায় হচ্ছে গিয়ে রাজধানী স্থাপন করেন। আমরা কিছুক্ষণ আগে যেটা দেখে আসলাম। তো ঢাকাকে প্রথম রাজধানী করা হয় 1610 সালে, এটা একটু মনে রাখতে হবে। আবার হাত তুলতেছে সৃজয়। 1612 সালে সমগ্র বাংলা মোগলদের শাসনে উনি আনয়ন করেন। তাহলে উনার হচ্ছে যে আবওয়াব কর উনি চালু করেছেন, এটা হচ্ছে বৈধ করের অতিরিক্ত কর বা খাজনা। আর জাহাঙ্গীরের যে আত্মজীবনীমূলক গ্রন্থের নাম, তার নাম হচ্ছে তুজুকি জাহাঙ্গীর, তুজুকি জাহাঙ্গীর। তাহলে আমরা আরেকটু যদি রিক্যাপ করি জাহাঙ্গীর থেকে, তাহলে সিম্পল হিসাব, নাম হচ্ছে সেলিম, ডাকনাম। উনি হচ্ছে বারো ভূঁইয়াদের পতন ঘটায় পুরো বাংলাকে মোগলদের শাসনে আনেন 1612 সালে। সুবাদার ইসলাম খানকে 1610 সালে ঢাকায় পাঠান, এবং উনি প্রথম রাজধানী করেন।
1610-এ। ঢাকার নামকরণ করছিল জাহাঙ্গীরনগর তার নাম অনুসারে। ইংরেজরা তার আমলে ভারতে ঢুকছে এবং উনি ইংরেজদেরকে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দিছে। আগ্রায় দুর্গ নির্মাণ করছে, আবওয়াব কর চালু করছে। তার গ্রন্থের নাম হচ্ছে তুজুকি জাহাঙ্গীর। এবার আমরা দেখবো হচ্ছে সম্রাট শাহজাহানকে, শাহাবুদ্দিন মোহাম্মদ খুররাম, যাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স, প্রিন্স অফ বিল্ডার্স নামে খ্যাত। কারণ কি, উনার আমলে হচ্ছে অনেক বিখ্যাত বিখ্যাত স্থাপত্য নির্মিত হয়েছে। আগ্রার তাজমহল, যমুনা নদীর তীরে ময়ূর সিংহাসন, দিল্লির লাল কেল্লা, মতি মসজিদ। এটা কিন্তু লালবাগ কেল্লা না, মাথায় রাখতে হবে, লাল কেল্লা লালবাগ কেল্লা ডিফারেন্ট। তাহলে তাজমহল, ময়ূর সিংহাসন, দিল্লি জামে মসজিদ, লাল কেল্লা, শালিমার উদ্যান, এটা হচ্ছে লাহোরে, খাসমহল, শীষমহল, এগুলো সবগুলো হচ্ছে সম্রাট শাহজাহানের তৈরি। তাহলে তাজমহল, ময়ূর সিংহাসন, দিল্লি জামে মসজিদ, দিল্লির লাল কেল্লা, শালিমার উদ্যান, খাসমহল, শীষমহল, এগুলো সবগুলো সম্রাট শাহজাহানের তৈরি। তবে তাজমহল যে নির্মাণ করেছিলেন এটার স্থপতির নাম ছিল হচ্ছে ওস্তাদ ঈশা খাঁ। উনি ছিলেন তাজমহলের মূল স্থপতি, যমুনা নদীর তীরে অবস্থিত। তাহলে উনার যে ময়ূর সিংহাসনটা, এটা অনিন্দ সুন্দর ছিল, তবে এটা লুট করে নিয়ে যায় পারস্যের সম্রাট নাদির শাহ। উনি লুট করে নিয়ে গেছিল। আর লাল কেল্লা এটা নির্মাণ করেছেন দিল্লিতে। আর আমরা দেখেছিলাম হচ্ছে জাহাঙ্গীর ভারতে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দিচ্ছে। আর বাংলায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দিছে হচ্ছে সম্রাট শাহজাহান। হরিহরপুরে বাংলার প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। তাহলে সম্রাট শাহজাহান তাজমহল, ময়ূর সিংহাসন, জামে মসজিদ, লাল কেল্লা, সালেমার উদ্যান, খাসমহল, শীষমহল নির্মাণ করেছেন, প্রিন্স অফ বিল্ডার্স নামে খ্যাত। এবং উনার টাইমে হচ্ছে ইংরেজরা হরিহরপুরে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করল। আওরঙ্গজেব, উপাধি হচ্ছে আলমগীর শাহ গাজী, ডাকনাম হচ্ছে আলমগীর, বাদশাহ আলমগীর। উনাকে বলা হতো জিন্দাপীর। কেন জিন্দাপীর? কারণ উনি অত্যন্ত দিনদার এবং ধার্মিক ছিলেন, খুব দিনহীনভাবে জীবন ধারণ করতেন। উনি কুচবিহারের নামকরণ করেছিলেন আলমগীরনগর। উনি জিজিয়া কর আবার পুনঃস্থাপন করেছিলেন, যে যেটা আকবর রহিত করেছেন এটা উনি আবার পুনঃস্থাপন করেন। এবং উনার নির্দেশে প্রণীত হয় ফতোই আলমগীরি নামে একটা আইন গ্রন্থ, ফতোই আলমগীরি। তাহলে জিন্দাপীর কাকে বলা হতো? বাদশাহ আলমগীরকে বলা হতো। আর মোগলদের সর্বশেষ যিনি শাসক ছিলেন উনার নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। বেচারা আসলে ভাগ্য বিড়ম্বিত বলা যায়, এমন একটা অবস্থায় পড়ে গেছিলেন তখন ইংরেজরা অলরেডি মানে ভারত একদমই নিজেদের করায়ত্তে নিয়ে আসছে, তাদের কথা ছাড়া কিছুই হয় না। এবং ইংরেজরা তাকে হচ্ছে ইয়াঙ্গুনে, যেটা বর্তমানে মায়ানমারে আরাকান, বার্মাতে রেঙ্গুন, মানে ওখানে একটা শহর রেঙ্গুন বা ইয়াঙ্গুন, ওখানে ওনাকে হচ্ছে নির্বাসিত করেন, মানে পাঠাই দেন। ওখানে বেচারা হচ্ছে গিয়ে তার শেষ নিঃশ্বাস হচ্ছে ত্যাগ করেন। তো ওনাকে নিয়ে হচ্ছে অনেকগুলো বই আছে, যেমন দ্য লাস্ট মুঘল, এটা একটা তার বিখ্যাত বই ওনাকে নিয়ে রচিত। তো উনি খুব ভালো কবিতা লিখতেন, ওনার অনেক কবিতার বই আছে। তো এখানে হচ্ছে ওনার একটা জাস্ট লাইন দেওয়া, যে কিতনা হে বদনসিব জাফর দাফন কে লিয়ে, দো গজ জমিন ভি না মিলি কিউ ইয়ে ইয়ার মে। মানে ওনারা মোগল ঠিক আছে, বাট তাদের জন্ম তো হচ্ছে ভারতে, কিন্তু বেচারার এত ভাগ্য বিড়ম্বনা যে তার জন্মস্থানে 2 গজ জমিনও মিলে নাই দাফনের জন্য। হ্যাঁ, তো এটা হচ্ছে বেচারা ভাগ্য বিড়ম্বিত যথেষ্ট। সর্বশেষ মোগল শাসক দ্বিতীয় বাহাদুর শাহ। তো আমরা হচ্ছে আকবরদের আমলে যে 12 ভূঁইয়া পড়ছিলাম, 12 ভূঁইয়াদের নিয়ে আমরা একটু জানি। তো বাংলার যে বড় জমিদার ছিল এরা হচ্ছে 12 ভূঁইয়া। সৃজয়, তুমি বারবার হচ্ছে গিয়ে হাত তুলছো, আমি কিন্তু বের করে দিতে বাধ্য হব, হাত পকেটে ঢুকাও। তাহলে বড় জমিদাররা হচ্ছে গিয়ে মোগলদের অধীনতা মেনে নেন নাই, 12 ভূঁইয়া। তো 12 ভূঁইয়া শুনে মনে হয় যে এটা কি 12 জন কিনা। ইউজার সৃজয়, এটা লাস্ট ওয়ার্নিং, আমি কিন্তু বাধ্য হব এবং আমি এগুলো স্ট্রিক্টলি হ্যান্ডেল করি। মোগলদের বিরুদ্ধে একজোট হয়ে অবস্থান নেন। এখন 12 বলতে মনে হচ্ছে যে এরা কি 12 জন কিনা। না, এরা 12 জন না, এটা অনির্দিষ্ট সংখ্যক বড় বড় স্বাধীন জমিদারকে বোঝানো হইতো। এটা 12 জন না। এখন 12 কেন স্পেসিফিক ভাবে বলতেছে,
এটা ব্যাখ্যাটা আসলে জানা নাই, কিন্তু এটা অনির্দিষ্ট সংখ্যক ছিল, শুধুমাত্র 12 জন ব্যাপারটা এরকম না। এরা মূলত মোগলদের বিরুদ্ধে অবস্থান নেয়। তো এদের হচ্ছে গিয়ে যিনি নেতা ছিলেন, তার হচ্ছে নাম হচ্ছে ঈশা খাঁ, বারো ভূঁইয়াদের প্রধান। উনার উপাধি ছিল মসনদি আলা। এই মসনদি আলা উপাধি ধারণ করে উনি মূলত ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন। উনার সময় বাংলার রাজধানী ছিল সোনারগাঁ, উনার রাজধানীর নাম। এবং ঈশা খাঁর মৃত্যুর পর বারো ভূঁইয়াদের নেতৃত্ব দেন হচ্ছে মুসা খান। তো কয়েকজন প্রসিদ্ধ বারো ভূঁইয়া ছিল চাঁদ গাজী, জুনা গাজী, চাঁদ রায়, কেদার রায়, প্রতাপাদিত্য, কংস নারায়ণ। এরা ছিল হচ্ছে প্রসিদ্ধ বারো ভূঁইয়া। আচ্ছা, আমি রিক্যাপ করব। করার আগে হচ্ছে আরেকটু করে তোমাদের পড়াইনি, তারপর হচ্ছে একসাথে রিক্যাপ করব। তো এই যে বারো ভূঁইয়া, বারো ভূঁইয়াদের তো হচ্ছে মানে পুরো দমন করে যে কন্ট্রোলে আনছিল সেটা হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। হ্যাঁ, তো এই জাহাঙ্গীরের আমরা ওখানে দেখে আসছিলাম ইসলাম খানের কথা, যে গিয়ে ঢাকার নামকরণ করছে হচ্ছে জাহাঙ্গীরনগর। তো আমাদের এই যে বাংলাটা, তখন এটা মূলত পরিচিত ছিল হচ্ছে সুবা বাংলা নামে। কেন সুবা বাংলা? কারণ প্রদেশগুলোকে তো হচ্ছে সুবা নামে ডাকা হইতো, এবং সুবার যারা দায়িত্বপ্রাপ্ত এরা ছিল হচ্ছে সুবাদার। তো ইসলাম খাঁ 1610 সালে হচ্ছে ঢাকাকে রাজধানী করেন এবং নাম রাখেন হচ্ছে জাহাঙ্গীরনগর। এটা আমরা অলরেডি দেখছি। তো এর আগে রাজধানী ছিল হচ্ছে রাজমহলে। উনি এনে হচ্ছে কি ইসলাম খাঁ ঢাকাকে করছিলেন সে রাজধানী। এরপর আবার বিভিন্ন সময় বিভিন্নটা চেঞ্জ হয়েছে, এটা মুখস্থ করার দরকার নাই, জাস্ট নাইস টু নো। মুখস্থ দরকার নেই, জাস্ট মনে রাখবো যে কত সালে করছে রাজধানীটা। তো এই যে যারা বিভিন্ন সুবার শাসনকর্তা ছিল, এদেরকে বলা হইতো সুবাদার, যারা সুবাকে শাসন করত। কারণ দিল্লিতে আমার লোক বসে আছে, সম্রাট বসে আছে, উনি এসে তো আর শাসন করবে না, উনার প্রতিনিধি শাসন করবে। তেমনি আমরা বাংলায় তখন দেখতে পাই যে তাদের বিভিন্ন জন প্রতিনিধি এসে এখানে শাসন করত। এই শাসনটাকে বলা হয় সুবেদারি শাসন। তাহলে সম্রাট জাহাঙ্গীরের আমলে বাংলা সুবেদার ছিলেন ইসলাম খান, কারণ তার আমলেই প্রথম বাংলা হাতে আসছে মোগলদের মানে পুরোপুরি দখলে। উনি হচ্ছে বাংলায় নিযুক্ত প্রথম সুবেদার। তাহলে পরীক্ষায় যদি আসে বাংলায় নিযুক্ত প্রথম সুবেদার কে ছিলেন? সুবেদার ইসলাম খান ছিলেন। উনি 1610 সাল ঢাকাকে প্রথম রাজধানীর মর্যাদা দেন। উনি বারো ভূঁইয়াদের দমন করেন, ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর, এবং ধোলাই খাল খনন করেন এবং নৌকা বাইচের প্রচলন করেন। তাহলে আমরা একটু মনে রাখি যে তাহলে উনি হচ্ছে ইসলাম সাহেব, ইসলাম খান, উনি বারো ভূঁইয়াদের ধোলাই করছেন। বারো ভূঁইয়াদের ধোলাই, তাহলে ধোলাই মানে ধোলাই খাল, তাহলে এটা মনে থাকলো। তাহলে ধোলাই যেহেতু খাল, তাহলে খালে তো ভাই নৌকা চলবে। তাহলে এখানে হচ্ছে নৌকা বাইচের উনি প্রচলন করছেন। কারণ পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে ধোলাই খাল খনন করেন কে, নৌকা বাইচের প্রচলন করেন কে। তাহলে এগুলো সবগুলো কি আমার সুবাদার ইসলাম খান করেন। তাহলে আমার উনি প্রথম নিযুক্ত সুবাদার, ঢাকাকে রাজধানী করলো 1610-এ, নাম দিল জাহাঙ্গীরনগর, বারো ভূঁইয়াদের দমন করলো, ধোলাই খাল এবং নৌকা বাইচের প্রচলন করলো। এরপর আরেকজন সুবাদার আসেন, উনার নাম হচ্ছে সুবাদার শাহ সুজা। উনি কিন্তু আবার শাহজাহানের দ্বিতীয় ছেলে। উনি বড় কাটরা নির্মাণ করেছিলেন। বড় কাটরা, কাটরা মানে হচ্ছে অবকাশ যাপনের স্থান, অবকাশের জন্য স্থান, এটা কাটরা মানে কামরা, বড় বিল্ডিং টাইপস। তার আমলে মীর মুরাদ হোসনি দালান নির্মাণ করেন, এটা আরেকটা বিখ্যাত স্থাপত্য কীর্তি। এই যে বড় কাটরা, এটা হচ্ছে এখনকার বড় কাটরার অবস্থা। এটা হচ্ছে ঢাকায় অবস্থিত, মুঘল আমলের নিদর্শন। এই ইমারতটা নির্মাণ করেছিলেন। তাহলে বড় কাটরা কে নির্মাণ করেন? শাহ সুজা নির্মাণ করেন। আর ছোট কাটরা আছে আরেকটা, এই ছোট কাটরা নির্মাণ করেছিলেন শায়েস্তা খান। তাহলে শায়েস্তা খানকে এটা আমরা সামনে আসব। তাহলে বড় কাটরা নির্মাণ করছে শাহ সুজা, আর ছোট কাটরা নির্মাণ করছে শায়েস্তা খান। এটা তাহলে বড় কাটরা শাহ সুজা, আর ছোট কাটরা হচ্ছে আমাদের শায়েস্তা খান। এরপর আমাদের আরেকজন সুবাদার আসেন, ওনার নাম হচ্ছে মীর জুমলা। উনি ঢাকা গেট নির্মাণ করেন, ইদ্রাকপুর দুর্গ নির্মাণ করেন। আমরা গতদিন পড়ছি মুন্সিগঞ্জের ইদ্রাকপুর দুর্গ, এটা উনি নির্মাণ করেন। উনার আরেকটা বিখ্যাত কীর্তি আছে, যেটা এখনো আমরা নিজেদের চোখে দেখি, আমরা ওখানে যাই বিভিন্ন সময়। উনি ঢাকায় গড়ে তুলেছিলেন একটা অনিন্দ্য সুন্দর বাগান, যেটার নাম রাখছিলেন বাগী বাদশাহী।
ব্রিটিশ আমলে এটার নাম দেয়া হয় রেসকোর্স ময়দান, যেটাকে আমরা বর্তমানে চিনি সোহরাওয়ার্দী উদ্যান নামে। তাহলে আমাদের রেসকোর্স ময়দান বা সোহরাওয়ার্দী উদ্যান বা বাগি বাদশাহী, এটা কে নির্মাণ করেছেন? নির্মাণ করেছেন মীর জুমলা। উনি ইদ্রাকপুর দুর্গ এবং ঢাকা গেট উনি নির্মাণ করেন। 1660 সালে উনি আবার কিন্তু বাংলা রাজধানী রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসছিলেন। আসাম এবং কুচবিহার রাজ্যকে মুঘল সাম্রাজ্যভুক্ত করেন এবং আসাম যুদ্ধে ব্যবহৃত বিবি মরিয়ম নামটা মনে রাখবো। বিবি মরিয়ম নামে একটা কামান আছে যেটা ঢাকা গেটের পাশে অবস্থিত, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। বিবি মরিয়ম কামানটার নাম। এটা হচ্ছে গিয়ে উনি আসাম যুদ্ধে ব্যবহার করছিলেন। তাহলে পুরো ভারতে প্রথম পানিপথের প্রথম যুদ্ধে কামানের ব্যবহার হয়, আর মীর জুমলা হচ্ছে বিবি মরিয়ম কামানটা ব্যবহার করছে আসাম যুদ্ধে। এটা কোথায় আছে? ঢাকা গেটের পাশে আছে। তাহলে এই সেই ঢাকা গেট সুবাদার মীর জুমলার। এখন মীর জুমলা হচ্ছে গিয়ে যখন মারা যায়, উনার পর আসলো হচ্ছে সুবাদার শায়েস্তা খান। এখন শায়েস্তা খানের কিন্তু আমরা অনেক কাহিনী ছোটবেলা থেকে পড়ছি, যে টাকায় 8 মণ চাল, এই সেই বিখ্যাত শায়েস্তা খান। উনি চট্টগ্রাম থেকে পর্তুগিজ এবং মগ জলদস্যুর বিতরণ করেন এবং চট্টগ্রামের নামকরণ করেন ইসলামাবাদ। তাহলে এটা চট্টগ্রামের পুরাতন নাম। তাহলে ঢাকার পুরাতন নাম জাহাঙ্গীরনগর করছেন কে? করছেন হচ্ছে সম্রাট, সরি, এটা করছে ইসলাম খান। আর চট্টগ্রামের নামকরণ ইসলামাবাদ করলেন কে? করলেন হচ্ছে শায়েস্তা খান। উনি লালবাগ কেল্লার বেশিরভাগ নির্মাণ কাজ সম্পন্ন করেন এবং লালবাগ কেল্লার পুরনো নাম হচ্ছে আওরঙ্গাবাদ দুর্গ। আওরঙ্গাবাদ দুর্গ। উনি ছোট কাটরা, চক মসজিদ, সাত গম্বুজ মসজিদ এগুলো স্থান নির্মাণ করেন। এবং লালবাগ কেল্লায় কিন্তু তার মেয়ে পরিবিবি, যার আসল নাম হচ্ছে ইরান দুক, তার সমাধি আছে। তাহলে আমাদের শায়েস্তা খান সাহেব উনি শায়েস্তা করছেন কাদের? পর্তুগিজ এবং মগ জলদস্যুদের। টাকায় 8 মণ চাল পাওয়া যায় তো ওনার সময়। লালবাগ কেল্লা, ছোট কাটরা, চক মসজিদ, সাত গম্বুজ মসজিদ এগুলো উনার। এই যে ছোট কাটরা, লালবাগ কেল্লা, চক মসজিদ, সাত গম্বুজ মসজিদ এগুলো হচ্ছে ওনার স্থাপত্য কীর্তি। আর আমাদের বড় কাটরা করছিল কিন্তু শাহ সুজা। বড় কাটরা করছিল শাহ সুজা। এই সেই লালবাগ কেল্লা যেখানে তার কন্যা পরিবিবির হচ্ছে সমাধি আছে, কবর আছে। তাহলে মুঘল স্থাপত্যের মধ্যে আমরা কি দেখলাম? শায়েস্তা খানের এই 4টা, লালবাগ কেল্লা, সাত গম্বুজ, ছোট কাটরা, চক মসজিদ। আর বড় কাটরা করছে শাহ সুজা, ঢাকা গেট করছে মীর জুমলা। এবার হচ্ছে গিয়ে আমরা একটু রিক্যাপ করব প্রশ্নে প্রশ্নে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা বুঝা গেছে পড়া। তাহলে আমাদের প্রশ্নে প্রশ্নে একদম শুরু থেকে আমরা আবার রিক্যাপ করি জাহাঙ্গীর থেকে। তো ইংরেজদের হচ্ছে, না না না, ইংরেজদের নাই, ক্লাস শেষ না। ইংরেজদের হচ্ছে বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন কে? ঢাকাকে বাংলা রাজধানী করছে, বাংলা হচ্ছে জাহাঙ্গীর করছে। উনার প্রেরিত সুবাদার ঢাকাকে প্রথম রাজধানী করেছেন কত সালে? কত সালে করছিল? 1610 সালে। উনি যে কর চালু করছিলেন এটার নাম কি ছিল? জাহাঙ্গীর আবওয়াব কর। সমগ্র বাংলা মোগল শাসনদের হাতে নিয়ে আসছিলেন কে মোগল শাসনের আন্ডারে? হ্যাঁ, শাহ সুজা, শাহজাদা শুধু একই। এটা জাহাঙ্গীরই আনছিল, মানে সমগ্র বাংলা। তাহলে বাংলা আনছে নো ডাউট, বাট সমগ্র বাংলা এটা হচ্ছে জাহাঙ্গীর আনছে 12 ভূঁইয়াদের দমন করে। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? তাজমহল এটা যমুনা নদীর তীরে অবস্থিত। আহ লালবাগ কেল্লা, লালবাগ কেল্লাকে নির্মাণ করছেন? লালবাগ কেল্লা, ভেরি গুড, শায়েস্তা খান। আর আমি যদি বলি লাল কেল্লা, লাল কেল্লা কে করছেন? লাল কেল্লা, হ্যাঁ এখানে প্যাচ লাগলো। লাল, ও আচ্ছা, লালবাগ কেল্লা তো হচ্ছে শায়েস্তা খান, এখানে দেখা যাচ্ছে, ফ্ল্যাটটা আমি খেয়াল করি নাই। তাহলে লাল কেল্লা বললে কিন্তু সম্রাট শাহজাহান। খুব খেয়াল করে, লাল কেল্লা হচ্ছে শাহজাহান। এবং লাল কেল্লা কিন্তু দিল্লিতে অবস্থিত। হ্যাঁ, যমুনা নদী একই। আমাদের জিন্দাপির নামে কে খ্যাত ছিল? জিন্দাপির, জিন্দাপির আওরঙ্গজেব। খলিফাতাবাদ হচ্ছে বাগেরহাটের প্রণাম ছিল, কোন একজন সুবাদারি হয়তো করছেন। সর্বশেষ মোগল শাহের নাম কি ছিল? মোগল শাসকের নাম, সর্বশেষ মোগল শাসকের নাম দ্বিতীয় বাহাদুর শাহ। উনাকে কোথায় নির্বাসিত করা হয়? ইয়াঙ্গুনে বা রেঙ্গুনে। গুড। বাংলায় নিযুক্ত প্রথম সুবাদারের নাম কি? বাংলায় নিযুক্ত প্রথম সুবাদারের নাম কি? ইসলাম খান।
তাহলে ইসলাম খানের কয়েকটা কাজের নাম বলি তো, এক একজনের একটা বলি, কার কি মনে আছে দেখি। ইসলাম খানের ইম্পর্টেন্ট কাজের নাম বলো। ধোলাই খাল, বারোভূঁইয়া দমন, নৌকাবাইজ, রাজধানী। ভেরি গুড, চলে আসছে। তাহলে বারোভূঁইয়াদের সে দমন করলো, ঢাকার নাম লাগলো জাহাঙ্গীরনগর। ধোলাই খাল খনন করলো, নৌকাবাইজের প্রচলন করলো, শেষ। ভেরি গুড। বড় কাটরা নির্মাণ করছে কে? বড় কাটরা শাহ সুজা। হ্যাঁ, ঢাকা গেট, সোহরাওয়ার্দী উদ্যান কে নির্মাণ করছে? মীর জুমলা। মীর জুমলা বাংলা রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন কত সালে? কারো কি মনে আছে? 1660 সালে। ভেরি গুড। ঢাকা গেটের পাশে যে কামানটা অবস্থিত, ওই কামানের নাম কি? বিবি মরিয়ম কামান। ভেরি গুড। টাকায় 8 মণ চাল কার আমলে পাওয়া যেত? টাকায় 8 মণ চাল, তাহলে শায়েস্তা খানের আমলে। তাহলে চট্টগ্রামের পুরাতন নাম কি ছিল? চট্টগ্রামের পুরাতন নাম ইসলামাবাদ। তাহলে শায়েস্তা খানের আমরা দুই একটা স্থাপত্য কীর্তির নাম বলি তো, উনি বানাইছে এরকম কিছু নাম বলি কয়েকটা। লালবাগ কেল্লা, গুড। ছোট কাটরা, চক মসজিদ, গুড। সাত গম্বুজ মসজিদ, ইয়েস। এগুলাই। ভেরি গুড। যাক, আমরা পারছি তাহলে। এবার তাহলে হচ্ছে আমরা বাক্স্বাধীনতা আরেকটু হরণ করি। আমরা নেক্সট ইয়েতে যাই, নেক্সট সিকোয়েন্সে যাই। প্রতিহন মথর, এটা আসলে হচ্ছে মোঘল আমল, মানে রাজাদের এটা একটা কমন ইয়ে ছিল, সুরা পান। এবং ইংরেজরা তো অনেককে ডিমিন করেও লিখছে। ইংরেজ শাসকরা কিন্তু, মানে ইংরেজ ঐতিহাসিকরাও কিন্তু খুবই বায়াজ ওদের রাইটিং এর মধ্যে। আচ্ছা, এখন মনে আছে বাংলাকে আমরা কি বলছিলাম? বাংলাকে আমরা বলছিলাম হচ্ছে বুলগাকপুর। এখানে সবসময় গ্যাঞ্জাম লাগে। এখানে কি গ্যাঞ্জাম লাগে নাই? গ্যাঞ্জাম লাগছে। আমাদের দিল্লির সম্রাটরা সুবাদারদের দিছে হচ্ছে এখানকার বাংলা শাসন করতে। এখন হঠাৎ করে দিল্লির নবাবদের মধ্যে আসন নিয়ে লাগলো কারাকারি। এখন এই যে তাদের মধ্যে কারাকারি লাগলো, দিল্লির তখন হচ্ছে যে নিযুক্ত সুবাদার মুর্শিদ কুলি খান এই সুযোগে নিজেকে ঘোষণা করলেন, আমি তাহলে হচ্ছে নবাব এখন থেকে। এভাবে বাংলায় মোগলদের প্রভাব কমে গেল এবং বাংলায় স্বাধীন নবাবী শাসনের সূত্রপাত হয়। তাহলে দিল্লির সম্রাটদের পারিবারিক দ্বন্দ্বের সুযোগে বাংলায় নিযুক্ত সুবাদার মুর্শিদ কুলি খান স্বাধীনচেতা আচরণ শুরু করেন এবং নিজেকে নবাব বলে ঘোষণা করেন। এভাবে শুরু হলো বাংলায় নবাবী শাসন। তাহলে মুর্শিদ কুলি খান বাংলার প্রথম নবাব। বাংলার প্রথম নবাবকে মুর্শিদ কুলি খান। উনি রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন, মকসুদাবাদ। তাহলে আমাদের এর আগে সুবাদাররা কিন্তু ঢাকায় রাখছে, উনি এসে কি করলেন? উনি মুর্শিদাবাদে নিয়ে গেলেন, মুর্শিদাবাদের লোক ছিলেন, মুর্শিদাবাদে নিয়ে গেলেন। উনি মাল জামিনী নামক একটা রাজস্ব ব্যবস্থা চালু করেন। মাল জামিনী রাজস্ব ব্যবস্থা চালু করেন। এটা মানে যেটা বুঝাই সেটা হচ্ছে, এটা একটা ফার্সি শব্দ। মাল শব্দের অর্থ হচ্ছে সম্পত্তি। জামিন মানে হচ্ছে গিয়ে যে জামিনদার, যে আমি তোমার জামিনদার হইলাম, ঋণ পরিশোধের নিশ্চয়তা দিলাম। মাল জামিনী বলতে বুঝাই হচ্ছে রাজস্ব পরিশোধের নিশ্চয়তা প্রদানের ব্যবস্থা বা জামিনদারি ব্যবস্থা। এটা চালু করেছিলেন হচ্ছে, ধরো কেউ দিতে পারতেছে না, আমি তোমার হয়ে হচ্ছে গিয়ে দিয়ে দিলাম। অথবা তুমি লোন নিতে যাচ্ছ, এখন আমি হইলাম গ্যারান্টার, ঠিক আছে অমুক হচ্ছে ওকে লোন দাও, আমি গ্যারান্টার, ও যদি পে করতে না পারে আমি পে করে দিব। তাহলে এটা হচ্ছে কি আমার মাল জামিনী সিস্টেম। মুর্শিদ কুলি খার একটা বিখ্যাত কীর্তি হচ্ছে করতলব খান মসজিদ, ঢাকার বেগম বাজারে। এই করতলব খান মসজিদ সামনে এখন জেডএস ট্রেডিং। তাহলে করতলব খান মসজিদকে নির্মাণ করেন মুর্শিদ কুলি খান, নির্মাণ করেন ঢাকার বেগম বাজারে। তাহলে মুর্শিদ কুলি খান প্রথম নবাব, ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করলো রাজধানী। মাল জামিনী হচ্ছে ওনার রাজস্ব ব্যবস্থা। করতলব খান মসজিদ উনি প্রতিষ্ঠা করলেন। এরপর আসলেন হচ্ছে আরেক নবাব, নবাব আলীবর্দী খান, যার প্রকৃত নাম মির্জা মোহাম্মদ আলী। ওনার একটা কাজ মনে রাখবো আমরা, বর্গী নামে পরিচিত মারাঠা দস্যুদের বিতাড়িত করেন। আমাদের একটা ছোটবেলায় শুনতাম না যে ওই কি, ঘুম পাড়ালো চোখ জোড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কেসে। ওই বর্গী, এই বর্গী নামে পরিচিত মারাঠা দস্যুদের বিতাড়িত করেন হচ্ছে নবাব আলীবর্দী খান। নবাব আলীবর্দী খানের নাতি হচ্ছে আমাদের অন্যতম নায়ক নবাব সিরাজউদ্দৌলা।
বাংলার শেষ স্বাধীন নবাব। পিতা জৈনুদ্দিন, মাতা আমেনা বেগম। মাত্র 23 বছর বয়সে, 22 থেকে 23 বছর বয়সে উনি ক্ষমতায় আরোহণ করেন, বাংলার শেষ স্বাধীন নবাব। তবে বয়স কম, প্রচন্ড ক্ষুরধার মস্তিষ্ক ছিল ইন দ্য মিন টাইম। কিন্তু আমরা দেখে আসছি যে আমাদের শাহজাহানের টাইমে বাংলায় অনুমতি দিয়ে ফেলছে, এর আগে জাহাঙ্গীর অনুমতি দিয়েছে ইংরেজদের বিজনেস করার জন্য। এবং ইংরেজরা কিন্তু বিজনেসের নামে তারা ভিতরে ভিতরে অনেক কিছু করা শুরু করছে। তারা ক্ষমতায় হস্তক্ষেপ করা শুরু করছে, অনেক রুলস রেগুলেশন মানতেছিল না, তারা প্রপারলি ট্যাক্স দিচ্ছিল না। এগুলো ভালোভাবে হচ্ছে সিরাজউদ্দৌলা দেখে নাই। সে কি করলো, 1756 সালে ফোর্ট উইলিয়াম একটা দুর্গ আছে, এই ফোর্ট উইলিয়াম দুর্গটা দখল করে কলকাতার নাম করে দিল আলীনগর। এবং মজার ব্যাপার হচ্ছে কি, কলকাতার কিন্তু ফাউন্ডার ছিল একজন ব্রিটিশ, জব চার্নক। এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, জব চার্নক ছিল এটার ফাউন্ডার। সে কলকাতার নাম হচ্ছে চেঞ্জ করে রেখে দিল আলীনগর, এবং কাশিমবাজার দুর্গ দখল করে নিল। এখন ইংরেজরা এটা ভালো চোখে নিল না, চিন্তা করলো যে ইয়াং ছেলে, তার উপর হচ্ছে সে এসে ইংরেজদের বিরুদ্ধে গ্যাঞ্জাম শুরু করছে বসা মাত্রই, তাহলে এখন কি করতে হবে, তাকে সরাইতে হবে। সরানোর জন্য তার নামে চক্রান্ত করা শুরু করলো। অন্ধকূপ হত্যা কাহিনী তৈরি করলো হচ্ছে হলোয়েল। অন্ধকূপ হত্যা কাহিনীটা কি, তার নামে চারিদিকে ছড়াই দেওয়া হলো যে এই আমাদের সিরাজউদ্দৌলা এমন একটা কূপ তৈরি করছে, এমন একটা অন্ধকার কূপ, যেখানে সে নাকি হচ্ছে ব্রিটিশদের বন্দি করে রাখে এবং হত্যা করে যারা তার কথার এগেনস্টে যায়। এখন এই কথা যখন বাজারে প্রচার হয়ে গেছে, তার এগেনস্টে এমনিতেই সমস্ত ব্রিটিশ যারা ছিল তখন সবাই কিন্তু হচ্ছে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। আবার তার গোষ্ঠীতেও তার এগেনস্টে অনেক মানুষজন ছিল, মানে ক্ষমতার দ্বন্দ্বের কারণে। সবকিছু মিলাই তার ভাগ্যে নেমে আসলো পলাশির যুদ্ধ। তারিখটা অবশ্যই মনে রাখতে হবে, 23শে জুন 1757। ভাগীরথী নদীর তীর, পশ্চিমবঙ্গ, ভারত। যুদ্ধের মুখোমুখি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলা মুখোমুখি। সিরাজউদ্দৌলার সাপোর্টে হচ্ছে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসিরা তার পক্ষে ছিল। প্রধান সেনাপতি ব্রিটিশদের পক্ষে রবার্ট ক্লাইভ এবং বাংলার পক্ষে মোহনলাল। বাংলা সেনাবাহিনীর ভ্যানগার্ড, সে একদম অগ্রভাগে দাঁড়ায় আছে মীর মদন। সিনফ্রে ফরাসি সেনাপতি, এরা কিন্তু সিরাজউদ্দৌলার হয়ে যুদ্ধ করতেছে, ফরাসিরা আমাদের সাপোর্ট করছিল। কিন্তু আমাদের মীর জাফর বিশ্বাসঘাতক, মীর জাফর, রায়দুর্লভ, ইয়ার লতিফ খান, এরা ছিল বিশ্বাসঘাতক। এবং এই যুদ্ধটা কেন অবসম্ভাবী হয়েছে, এর আগে তো বলছিলাম যে ওরা কর দিচ্ছিল না, ওরা চুক্তির অপব্যবহার করতেছিল, দস্তক চুক্তি ভঙ্গ করতেছিল। এসব কারণে আসলে যুদ্ধটা অবশ্যম্ভাবী ছিল। দুর্ভাগ্যজনকভাবে এত লড়াইয়ের পরেও এই বিশ্বাসঘাতকতার কারণে 23 জুন 1757 সালে ইংরেজদের কাছে পলাশির যুদ্ধে উনি পরাজিত হন নবাব সিরাজউদ্দৌলা। পরবর্তীতে মীর জাফরের পুত্র মিরানের নির্দেশে ভগবান গোলা নামক স্থানে মোহাম্মদী বেগ নবাবকে হত্যা করেন। এটা হচ্ছে সিরাজউদ্দৌলার হত্যাকারী। তো সিরাজউদ্দৌলাকে যে হত্যা করা হলো, তো উনার পরেও কিন্তু আমাদের মানে বাংলার যে স্বাধিকার, এটা রক্ষার চেষ্টা করে গেছেন একজন। সে হচ্ছে মীর জাফরের জামাতা মীর কাসিম। সে বক্সারের যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেন। মানে বক্সারের যুদ্ধটা ছিল মূলত আমাদের বাংলার যে সার্বভৌমত্ব, এটা রক্ষার একটা শেষ চেষ্টা। 1764 সালে এটা হয়েছিল। এখানে মীর কাসিম, নবাব সৈয়দউল্লাহ, শাহ আলম, বিরোধী পক্ষে ছিল মেজর মনরো। এগুলো মুখস্থ দরকার নেই, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছে এটা মনে রাখতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হচ্ছে আমরা এটা তো হেরে যাই, তবে অ্যাটলিস্ট ট্রাই করা গেছিল। তো এই কারণে এক নজরে যদি আমরা নবাবগণকে দেখি, আমাদের বাংলার প্রথম স্বাধীন নবাব ছিল নবাব মুর্শিদ কুলি খান, শেষ স্বাধীন নবাব ছিল নবাব সিরাজউদ্দৌলা, শেষ নবাব নিজামউদ্দৌলা। তাহলে শেষ স্বাধীন নবাব ছিল সিরাজউদ্দৌলা, স্বাধীন সে, বাট তারপরেও নবাব আসছে, নিজামউদ্দৌলা ছিল শেষ নবাব। তবে সে স্বাধীন ছিল না, ব্রিটিশদের কথায় উঠতে বসতো। তবে বাংলার স্বাধীন চেতা নবাব ছিল মীর কাসিম। সে অ্যাটলিস্ট প্রদর্শন করছে সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা 1764 সালে। তাহলে একবার একটু রিক্যাপ, আমরা পাই শেষের দিকে, ধৈর্য ধরে থাকো তাহলে মনে থাকবে। তাহলে আমরা হচ্ছে সুবাদারদের পড়লাম, নবাবী শাসন দেখলাম। না শেষ না, আরেকটু বাকি আছে। ঘুমে তাকানো যাচ্ছে না, হায় হায় যান না।
আমার পড়া কি ঘুম উদ্রেককারী? আমার পড়া কি সোপরিফিক স্পিচ? আচ্ছা, ঠিক আছে। আমি চিন্তা করলাম যে ঘুম আসছে কিনা। আর বেশিক্ষণ নাই, আর ধরো 10 মিনিটস। ওকে, তাহলে বাংলার প্রথম নবাবের নাম কি? বাংলার প্রথম নবাবের নাম কি? আচ্ছা, নবাব শাসন কেন আসলো? কারণ হচ্ছে গিয়ে যখন দিল্লির মানুষজন নিজেদের মধ্যে গ্যাঞ্জাম করতেছে, ধরো তুমি ভাই, আবু বকর ভাই, গ্যাঞ্জাম হচ্ছে তার ফ্যামিলির মধ্যে তার ভাইদের সাথে। এখন তার হচ্ছে একটা জমি আছে অনেক দূরে, ওই জমি চাষ করে অন্য লোক। সে চিন্তা করলো যে এরা যেহেতু ভাই ভাই গ্যাঞ্জাম করতেছে, জমির মালিক আমি হয়ে যায়, সে কাগজপত্র হাতায় নিল। তেমনি ভাবে যখন বাংলায় নিযুক্ত সুবাদার দেখছে মুর্শিদ কুলি খান যে গ্যাঞ্জাম করতেছে ওইখানে চলতেছে, সে সুযোগে বললো যে আমি এখন স্বাধীন। কারণ নিজেদের মধ্যে গ্যাঞ্জামে তুমি কি দিল্লি বাঁচাবা না বাংলা বাঁচাবা? অবশ্যই দিল্লির কথা চিন্তা করবা। এভাবে নবাব শাসন টুক করে চলে আসছে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে, হ্যাঁ, মুর্শিদ কুলি খান সুবাদার ছিল, ও স্বাধীনতা ঘোষণা করে দিছে। আচ্ছা, মুর্শিদ কুলি খান হচ্ছে যে রাজস্ব ব্যবস্থা চালু করছে, এদের হচ্ছে গিয়ে এটার নাম কি ছিল? এটা ছিল মাল জামিনী। ভারতের শাসনকর্তা ছিল তখন মোগলরা ছিল। করতলব খান মসজিদ, এটা হচ্ছে কে নির্মাণ করছে? এটাও মুর্শিদ কুলি খান। বাংলার শেষ স্বাধীন নবাব কে? সিরাজউদ্দৌলা। তাহলে কত তারিখ কত সাল পলাশির যুদ্ধ হয়েছে? 23শে জুন 1757। আর হচ্ছে গিয়ে বক্সারের যুদ্ধ কত সালে? 1764-তে। বাংলার স্বাধীন চেতা নবাব কে ছিল? স্বাধীন চেতা নবাব মীর কাসিম ছিল। ভেরি গুড। আমরা এখন হচ্ছে ইংরেজদের শাসনটা তো আমরা নেক্সট ক্লাসে পড়বো। এটা পড়ার আগে আমরা একটু ইউরোপীয়রা কিভাবে ঢুকছে এটা হালকা করে একটু জেনে নিই। 10টা মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে আমরা একটু করে হালকা করে জেনে নিই। সুবাদার হচ্ছে নবাব পরে হইছে, ও নবাবটা পরে হইছে। সুবাদার তো যে সুবার শাসনকর্তা, প্রদেশের শাসনকর্তা, সে ছিল সুবাদার। সুবাদার যখন ঘোষণা করে দিল, ধরো হচ্ছে গিয়ে সিদ্দিক ভাই যদি এখন ঘোষণা করে দেয় আজ থেকে হচ্ছে আমি আমার এলাকার নবাব, হ্যাঁ, তাহলে সে নবাব সিদ্দিক হয়ে গেল। এরকম সে নিজের রাজত্ব ঘোষণা করে দিছে। আমি কি শ্রীজয় কে পিটা দিব? শ্রীজয়, নাকি শ্রীজয়ের সামনে কোনো পিচ্চি বসে আছে বারবার হ্যান্ড রেজ করতেছে? তাহলে বাংলায় ইউরোপীয়রা কিভাবে ঢুকছে একটু করে জানি। তো আমাদের হচ্ছে বাংলায় মানে ঢোকার জন্য মানুষজন তো হচ্ছে চেষ্টা করতেছিল, হ্যাঁ, যে কিভাবে আসা যায়। আমরা এখন যেরকম হচ্ছে সবাই লাফায় লাফায় যাচ্ছি, হ্যাঁ, ইউকে তে কিভাবে যাবো, ইউএসএ তে কিভাবে যাব, তখন মানুষজন চিন্তা করতে হচ্ছে হায় রে বাংলা এত সুন্দর, তোরা চেষ্টা কর কিভাবে বাংলায় যাওয়া যায়। তখন হচ্ছে বিভিন্ন রাজা রানীরা স্পন্সর করতো নাবিকদের, যে তোমাকে আমি টাকা পয়সা দিব, তুমি অভিযান চালাও, তুমি দেখো যে কিভাবে বাংলায় যাওয়ার পথ আবিষ্কার করা যায়। তো তারা প্রথমে ট্রাই করছে হচ্ছে কিভাবে বাংলায় আসা যায় তাদের এলাকা থেকে। তো এটা একদিনে হয় নাই, অনেক নাবিক জলপথে হারাইও গেছে, বিভিন্ন দিক আবিষ্কার করতে গিয়ে এক জায়গায় যাইতে গিয়ে আরেক জায়গায় চলে গেছে। তবে প্রথম ভিজিবল ইমপ্রুভমেন্ট যিনি করছেন উনি হচ্ছে বার্থোলোমিও দিয়াজ। ইউরোপ থেকে পূর্ব দিকে আসার জলপথ উনি আবিষ্কার করেন। ইউরোপ থেকে পূর্ব দিকে আসার জলপথ উনি আবিষ্কার করেন, বার্থোলোমিও দিয়াজ। আচ্ছা, তোমরা দুইজন কনসিস্টেন্টলি হচ্ছে হাত তুলছো, ইউজার আরেকবার হলে আমি রিমুভ করে দিব। তাহলে ইউরোপ থেকে পূর্ব দিকে আসা জলপথ আবিষ্কার করেন হচ্ছে বার্থোলোমিও দিয়াজ 1487 সালে। এই সালটা মনে রাখবো, হ্যাঁ, নামটা মনে রাখবো, বার্থোলোমিও দিয়াজ। সে কিন্তু পুরোপুরি আসে নাই, আসার পথটা আবিষ্কার করছে কিভাবে আসা যায়, হ্যাঁ, অর্ধেক পথ পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কার করছে। আরেকজন বান্দা আবিষ্কার করতে আসছে ভারতবর্ষ, আবিষ্কার করে ফেলছে আমেরিকা। উনি হচ্ছে ইতালির নাবিক কলাম্বাস, 1492 সালে আমেরিকা আবিষ্কার করে ফেলেন। এবং ফাইনালি ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করছে ভাস্কো দা গামা, 1498 সালে। পর্তুগিজ, পর্তুগিজ নাবিক কালিকট বন্দরে উনি আসেন, 1498 সালে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। তো ইউরোপে তাহলে কারা কখন আসছে? তাহলে প্রথমে আসছে পর্তুগিজরা বাংলায় মানে ভারতে 1498 সালে কালিকটে। বাংলা ঢুকছে 1516-তে, এগুলো লাগবে না। ইংরেজরা আসছে উপমহাদেশে, আকবরের দরবারে প্রথমে আসছিল 1600 সালে আকবরের কাছে, তারা অনুমতি নিতে আসছে। তারা বাংলায় আসছে 1600-তে। এরপর ডাচ, এরপর ড্যানিশ এবং সবার শেষে আসছে ফরাসিরা। সবার শেষে আসছে, কিন্তু তারা কিন্তু আমাদের হেল্প করছে পলাশির যুদ্ধে। তাহলে 1498 সালে আসছে প্রথম পর্তুগিজরা, আর ইংরেজরা আসছে হচ্ছে আকবরের দরবারে 1600 সালে। আর আমার
জলপথ আবিষ্কার হচ্ছে প্রথমে পূর্ব দিকে আসা জলপথ বার্থোলোমিও দিয়াস, তারপর হচ্ছে কলম্বাস আমেরিকা আবিষ্কার করলো। এরপর ফাইনালি হচ্ছে আমাদের ভাস্কো দা গামা 1498 সালে করলো। তো এখন যেহেতু তারা এখানে বিজনেস করতে আসছে, তাদের বিজনেসের জন্য তো জায়গা লাগবে। হ্যাঁ, এটাকে বলা হতো হচ্ছে কুঠি, বিজনেসের প্লেস। ধরো বিজনেস প্লেস, এটা হচ্ছে কুঠি। তো পর্তুগিজদের ভারতে যে প্রথম কুঠি স্থাপন করে হচ্ছে কোচিনে, আর আমাদের বাংলায় প্রথম কুঠি স্থাপন করে হুগলিতে। ইংরেজদের ভারতে প্রথম কুঠি ছিল সুরাটে। ইংরেজদের বাংলায় প্রথম কুঠি ছিল হরিহরপুরে 1633 সালে। তারা এটা প্রতিষ্ঠা করে, হ্যাঁ, ওই শাহজাহানের সময়। শাহজাহান অনুমতি দিয়েছিল না, আমরা পড়ছি না যে হরিহরপুরে কুঠি স্থাপনের অনুমতি দেয় এটা। ফরাসিদের প্রথম কুঠি ছিল সুরাটে। এটা ইংরেজদের মতোই, ইংরেজদের যেমন সুরাটে ছিল প্লাস ফরাসিদেরও সেম। আর ফরাসিদের হচ্ছে বাংলায় প্রথম কুঠি ছিল চন্দননগরে। এই চন্দননগরে এখনো গেলে কিন্তু ফরাসিদের বিভিন্ন স্থাপনা দেখতে পাওয়া যায়। মানে আর্কিটেকচারালি খুবই ইন্টারেস্টিং ওদের, মানে চন্দননগরের ভিউটা। এখানে হচ্ছে গিয়ে আমরা দেখলাম আমাদের কুঠিগুলা, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে কুঠি কোথায় কে স্থাপন করছে প্রথম। তো ইংরেজদের হচ্ছে প্রথম কুঠি হচ্ছে কোচিনে, পর্তুগিজদের ভারতে প্রথম কুঠি কোচিনে, বাংলায় হুগলিতে। তাহলে কোচিন পর্তুগিজদের হচ্ছে কোচিন আর হুগলি, ইংরেজদের হচ্ছে সুরাট আর হরিহরপুর, ফরাসিদের হচ্ছে সুরাট আর চন্দননগর। হ্যাঁ, এই 6টা ইনফরমেশন একটু মাথায় রাখবো আমরা। এখন এই যে ব্রিটিশরা বিজনেস করতে আসছে, ওরা কিন্তু একদম প্ল্যান্ড ওয়েতে আসছে। ওরা যে প্রথম আসছে, তারা প্রথম আগে তৈরি করছে হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওদের ওখানে 1600 সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠা করছে। ইংল্যান্ডে 1600 সালে 218 জন বণিক নিয়ে। এরপর হচ্ছে কি ওরা আকবরের দরবারে আসছিল কিন্তু, হ্যাঁ, অনুমতি নিতে 218 জন বণিক নিয়ে। কোথাও 217 জনও আছে। তারা ভারতে প্রতিষ্ঠা লাভ করে 1608-এ, বাংলায় 1633 সালে তারা ঢুকে, এবং এদের আলটিমেটলি সমাপ্তি ঘটে 1857 সালে। এটা পরের ইতিহাস। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছে 1600 সালে 218 জন বণিক নিয়ে। এটা ইংল্যান্ডে হয়েছিল। আর ভারতে ওদের আত্মপ্রকাশ ঘটছে 1608 সালে। তারা বাংলায় আসছে 1633-এ, এবং তাদের বিলুপ্ত হয়ে গেছে তারা 1857 সালে। তো প্রথম এই যে 1608-এ তারা ভারতে প্রতিষ্ঠা লাভ করলো, তারা একদম অফিসিয়ালি জাহাঙ্গীরের দরবারে বাণিজ্য কুঠি স্থাপনের জন্য অনুমতির জন্য আসে হচ্ছে 1608 সালে। আসছিল ক্যাপ্টেন হকিংস ইংল্যান্ডের রাজা জেমসের সুপারিশপত্র নিয়ে বাণিজ্য কুঠি স্থাপনের উদ্দেশ্যে, মানে একদম অফিসিয়াল লেটার নিয়ে। আমরা কোথাও চাকরির জন্য গেলে অনেক সময় কি করি, যে একটু রেকমেন্ড করে দিছে, রিকমেন্ডেশন লেটার। তো রিকমেন্ডেশন লেটার নিয়ে জাহাঙ্গীরের দরবারে আসলো ক্যাপ্টেন হকিংস 1608-এ। আর প্রথম ব্রিটিশ দূত হিসেবে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসে স্যার টমাস রো, স্যার, ফরেইন ক্যাডার, প্রথম ব্রিটিশ দূত, ফরেইন ক্যাডার, সে একদম অফিসিয়াল ভিজিটে আসে। তাহলে প্রথমে আমার ক্যাপ্টেন হকিংস অনুমতির জন্য আসছে, এবং টমাস রো আসছে প্রথম ব্রিটিশ দূত হিসেবে, একদম অফিসিয়াল মানুষ হিসেবে সে আসলো জাহাঙ্গীরের দরবারে। তাহলে এরা কিন্তু মানে প্ল্যান ওয়েতে আগাচ্ছে। হ্যাঁ, ইংল্যান্ডরা ওরা কিভাবে যে আমাদের এখানে খাবে আমাদের দেশটারে, খুবই সুন্দর পরিকল্পনা। এই যে দেখেন ছবিটা, 1608 সালে মানে হকিংস কিং জেমসের লেটার একদম জাহাঙ্গীরের সামনে হাঁটু গেড়ে বসে সে প্রস্তাব করতেছে পরবর্তী কি হবে, উল্টা কাহিনী, এখানে চলে যাবে ওখানে চলে যাবে। এরা কিভাবে ওই সুচ হয়ে ঢুকে ফালা হয়ে বের হয়েছে ইংল্যান্ডরা, মানে ইংরেজরা ভালো উদাহরণ আর কি। তো যাই হোক, ক্যাপ্টেন হকি যেহেতু আবেদন করছে, ওদেরকে সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দিয়েছে জাহাঙ্গীর। আর বাংলায় আমরা জানি হরিহরপুরে দিছে শাহজাহান, এটা আমরা পড়ে আসছি 1633 সালে। আচ্ছা, তোমরা যারা হাত হ্যান্ড রেস করো, কোন লজিকে করো? আর বলছিলাম না যে কলকাতা নগরী, এটা প্রতিষ্ঠা করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট জব চার্নক। মজার ব্যাপার হচ্ছে কি, ওরা যখন এখানে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করলো, হরিহরপুরে বাংলায় প্রথম কুঠি স্থাপন করলো, তারা চিন্তা করতেছে যে কিভাবে ব্যবসাটাকে হচ্ছে বড় করা যায়। এখন তারা দেখলো হচ্ছে গিয়ে যে কিছু গ্রাম আছে ওখানে এটা পটেনশিয়াল, এবং আশপাশ দিয়ে নদীও বয়ে গেছে। এই ধরনের 3টা গ্রামকে একসাথে কিনে নেয় জব চার্নক 1200 টাকার বিনিময়ে। এবং এই কলকাতাকে কেন্দ্র করে পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন, এটা প্রসারিত হয়। তাহলে কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা হচ্ছে জব চার্নক। জব চার্নক হচ্ছে কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা, এই নামটা মনে রাখবো।
এরপর আমরা দেখতে পাই যে আস্তে আস্তে আসলে আমাদের যে সম্রাটরা এরা বুঝে নাই। এরা প্রথমে জাহাঙ্গীর এদেরকে অফার করছে, মানে জাহাঙ্গীর অনুমতি দিছে, শাহজাহান বলছে ঠিক আছে তোমরা বাংলায় কুঠি স্থাপন করো। এবং যখন দেখতেছে সম্রাটদের কিছু টাকা পয়সা ওরা হালকা পাতলা দিচ্ছে, তখন এরা আরো আত্মভোলা হয়ে আরো ওপেন করে দিছে। ওদেরকে বিনা শুল্কে বাণিজ্যের জন্য ফরমান জারি করেছে সম্রাট ফরুক শিয়ার। মানে বিজনেস করবা, কোনো ট্যাক্স লাগবে না, ডেঞ্জারাস অবস্থা না? তাদেরকে ফরুক শিয়ার ওপেন করে দিছে। এরপর হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় শাসন ক্ষমতা নেই 1757-তে, ওই যে পলাশির যুদ্ধের মাধ্যমে। তারা তো আরো ক্ষমতা পেয়ে যায়। পরবর্তীতে হচ্ছে আমরা দেখতে পাই যে তারা এলাহাবাদ চুক্তির মাধ্যমে 1765 সালে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। দেওয়ানি এটা আরেকটি ইন্টারেস্টিং জিনিস। এটা হচ্ছে গিয়ে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ওরা পাইছিল। মানে রাজত্ব চালাবে সম্রাট, বাট টাকা পয়সা কালেক্ট করবে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং টাকা পয়সা থেকে একটা অংশ ওদেরকে দিবে শাসনভার পরিচালনা করার জন্য। তাহলে আমি বসলাম ভাই চেয়ারে, বাট টাকা তুলতেছে অন্যজন, টাকা তুলতেছে আরেকজন, সে অল্প টাকা আমার দিচ্ছে রাজত্ব পরিচালনা করার জন্য, বাকি টাকা সে রেখে দিচ্ছে। এবং এই টাকাগুলো তারা ইংল্যান্ডে পাচার করতো। তাহলে আমার রইলো কি? তাহলে এলাহাবাদ চুক্তি মনে রাখতে হবে কত সালে? 1765 সালে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে খাজনা এবং কর আদায়ের জন্য। আলটিমেটলি আমরা যেটা দেখতে পাই, দিল্লির অধিকার ইংরেজদের দখলে দিয়ে দেয় সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। সে তো আর পারতেছিল না, বাধ্য হয়ে। তবে তাদের কোম্পানি শাসন বেশি বাজে ছিল। মানে একসময় ইংল্যান্ডের ওরাও খেপে যায়, তার উপর সিপাহী বিদ্রোহ হয়। 1858 সালে বা 57 সালে ওদের অবসান ঘটে। 100 বছর কোম্পানি শাসন ব্যবস্থা ছিল। তো এখানে হচ্ছে কিছু জাস্ট কমন তথ্য ইউরোপীয় বণিকদের আগমন নিয়ে। আমরা জানি হল্যান্ডের অধিবাসী, এদেরকে বলা হতো ডাচ বা ওলন্দাজ। দিনেমার বলা হইতো ডেনমার্কের মানুষজনকে। ফিরিঙ্গি এটা আসছে ফরাসি শব্দ থেকে, ফিরিঙ্গি। চট্টগ্রামের কিন্তু আবার খুব বড় উন্নতি হয়েছে। এবং চট্টগ্রামে আমরা ফিরিঙ্গি বাজার নামে একটা জায়গাও জানি, এটা কিন্তু পর্তুগিজদের অধীনে ছিল। তো চট্টগ্রাম পোর্টো গ্রান্দে বা বিশাল বন্দর নামে এটা পরিচিতি লাভ করে। তবে চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতাড়িত করছিল শেরশাহ, এটা একটা তার বড় ক্রেডিট। আর মগ এবং পর্তুগিজ জলদস্যু, যাদেরকে একত্রে হারমাত বলা হইতো, এদেরকে বিতাড়িত করছিল শায়েস্তা খান। এই ইনফরমেশন গুলো আমরা একটু মনে রাখবো। একবার যদি আমি একটা কুইক রিক্যাপ করে আসি, তাইলে তারপর আমি প্রশ্ন ধরতেছি। তাহলে আমার বার্থোলোমিও দিয়াস প্রথম ঢুকলো, আমার আলটিমেটলি আবিষ্কার করলো ভাস্কো দা গামা। আমার হচ্ছে সবার শেষে আসলো ফরাসিরা। পর্তুগিজরা স্থাপন করলো কোচিন হুগলিতে। ইংরেজরা ভারতে প্রথম কুটি স্থাপন করলো সুরাটে, বাংলায় হরিহরপুরে। ফরাসিরা ভারতে প্রথম কুটি সুরাটে, বাংলায় চন্দননগরে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 16 সালে প্রতিষ্ঠা, 218 জন বণিক নিয়ে। ক্যাপ্টেন হকিংস, টমাস রো এরা আসলো। প্রথম ব্রিটিশ দূত হচ্ছে টমাস রো। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হরিহরপুরে বাংলায় কুটি স্থাপনের অনুমতি দিল সম্রাট শাহজাহান। জব চার্নক কলকাতা নগরী প্রতিষ্ঠা করলো। ফরুক শিয়ার দিল বিনা শুল্কে বাণিজ্যের ফরমান। এলাহাবাদ চুক্তি করলো 1765-তে। সমগ্র দিল্লির অধিকার দিয়ে দিল ইংরেজদের দখলে দ্বিতীয় বাহাদুর শাহ, এবং কোম্পানি শাসন চললো 100 বছর। আর চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতাড়িত করলো শের শাহ, মক পর্তুগিজ এদেরকে বিতাড়িত করলো শায়েস্তা খান। আশা করি হচ্ছে আমরা বুঝছি, আমাদের জনগণ অলরেডি কিছু চলে যাচ্ছে, তারা অধৈর্য, তাদের দ্বারা আসলে আর বিসিএস হবে না, প্রথম থেকে আমরা এটা লক্ষ্য করছি। এবং এটা উইথ টাইম আরো কমবে, এটা আমাদের অভিজ্ঞতার কথা বলে। এই কারণে আসলে মানে বললাম তো, অ্যাপ্লাই করে 3.5 লাখ, সিরিয়াস হয়তো 30, 40, 50 হাজার। এখন তাহলে প্রশ্নের পালা। হ্যাঁ, আমার ল্যাপটপেরও চার্জ নাই, সমস্যা নাই, শেষ হয়ে যাচ্ছে। ইউরোপ থেকে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কার করে কারা? মানে কে? বার্থোলোমিও দিয়াজ। এই যে জানাতুল ফেরদৌস 47-এ শিক্ষা নিছে। হুমায়ুন নবাবকে আক্রমণ করলে সুলতানের কিছু বললো না কেন? ও আচ্ছা, সুলতানরাও তখন হচ্ছে গিয়ে মানে ইয়ে হয়ে গেছে, মানে ওরাও নখদন্তহীন হয়ে গেছে, ওদের নিজেদের অবস্থাও খারাপ ছিল। তাহলে বার্থোলোমিও দিয়াজ। তাহলে ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা হচ্ছে গিয়ে, হ্যাঁ, নিজেরাই ঝামেলাই ছিল। ভাস্কো দা গামা কত সালে আবিষ্কার করছে? হ্যাঁ এটাই নিশিতা, এটাই। প্রথমে হচ্ছে তার আগে বাংলা হাত হাইছে, পরে হচ্ছে গিয়ে দিল্লি ধরছে। হ্যাঁ, ম্যাকে অনেকক্ষণ চার্জ থাকে। আসলে আমি আজকে ফুল ডে চার্জ দিই নাই, আমি মোটামুটি প্রায় 6 ঘন্টার মতো টানা ক্লাস দিছি উইদাউট চার্জ। এই কারণে আসলে আমি লাস্ট চার্জ দিছি গত পরশু দিছি, এই কারণে এই অবস্থা। আচ্ছা, সবার শেষে ভারতে কারা আসে? সবার শেষে ভারতে কারা আসে? ফরাসিরা আসে। গুড। ফরাসিদের বাংলায় প্রথম কুটি কোথায় ছিল?
ফরাসিদের বাংলায় প্রথম কুঠি কোথায় ছিল? বলছিলাম যে খুব সুন্দর ওখানকার স্থাপত্য কীর্তি, কার কার মনে আছে কথা? চন্দননগরে, ভেরি গুড, চন্দননগর। আর বাংলায় ইংরেজরা প্রথম কুঠি কোথায় স্থাপন করে? বাংলায়, বাংলায় ইংরেজরা হরিহরপুরে, হরিহরপুরে। হরিহরপুরে অনুমতি দিছিল কে? হরিহরপুরে শাহজাহান। তাহলে দেখেন, মানে জাহাঙ্গীর শাহজাহান বেচারারা অনুমতি দিয়ে ওই যে খাল কেটে কুমির আনছে, বুঝতে পারে নাই। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে। গুড। তারা বাংলায় ঢুকছে কত সালে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় 1633 সালে। মানে ভারতে 1608-এ প্রতিষ্ঠা, 1633 সালে হচ্ছে বাংলায়। প্রথম ব্রিটিশ দূত কে? হকিংস নাকি টমাস রো? তাহলে ফরেন ক্যাডার টমাস রো, হকিংস না। ব্রিটিশ দূত বললে স্যার, হ্যাঁ স্যার, আমাকে স্যার ডাকবা। টমাস রো। কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে? কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা জব চার্নক, ভেরি গুড। এলাহাবাদ চুক্তি কত সালে হয়েছে? এলাহাবাদ চুক্তি কত সালে হয়েছে? 1765 সালে। গুড। কোম্পানির শাসন কত বছর চলছে? 100 বছর, 100। দিনেমার বলা হইতো কাদেরকে? কোন অধিবাসীদের দিনেমার বলা হইতো? ডেনমার্কদের, হ্যাঁ, ডাচ না। ডাচ বা ওলন্দাজ বলা হইতো হল্যান্ডের মানুষজনকে। দিনেমার বলা হইতো ডেনমার্ক। ডেনমার্ক দিনেমার, দিনেমার ডেনমার্ক, ডেনমার্ক দিনেমার, দিনেমার ডেনমার্ক। ভুল যাতে না হয়। তাইলে আমরা আশা করি বুঝছি। বুঝলে? থ্যাংক ইউ।